রোজকারের মতো আজও খুন হয়েছে। গুলশানের বিশিষ্ট ব্যবসায়ী রায়হান চৌধুরীর একমাত্র পুত্র মারা গেছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক বিভাগের ছাত্র ছিল। কিন্তু কিভাবে মারা গেছে তারা কেউই জানেই না, কারণ দরজা ভেতর থেকে লক ছিল আর জানালা সব কিছুই তো বন্ধ ছিল। এর আগেও একইভাবে 4 জন মারা গেল, আর তাদের খুন 3 দিন পর পর হচ্ছে। একটা কেস সলভ করার আগেই খুনগুলো হচ্ছে। তা নিয়ে স্থানীয় থানার ওসি সহ সবাই অনেক টেনশনে আছে। ওপর মহল কেসটা কড়াভাবে ইনভেস্টিগেশন করার নির্দেশ দিল। ইন্সপেক্টর বিল্লা আহমেদ ডান হাত কোমরে গুজে বাম হাতে তার কর্মীদের এভিডেন্স খুঁজতে বলে। নিজেও এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোনো প্রমাণও পেল না। ঘরের সব কিছু চেক করে লাশ দুটোর কাছে আসতেই বিল্লাল আরও থমকে গেল, কারণ লাশ দুটোর গায়ে কোনো আঘাতের চিহ্নই নাই। ইন্সপেক্টর বিল্লা তার কর্মীদেরকে নিয়ে সোজা চলে আসলো, আর সাথে লাশগুলোকেও। লাশগুলোর পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলতে পারছে না পুলিশ ইন্সপেক্টর বিল্লা। লাশগুলো পোস্টমর্টমের রিপোর্ট দেখে ইন্সপেক্টর বিল্লা ঘাবড়ে গেল, কারণ তাদের মৃত্যু এক ধরনের বিষাক্ত কেমিক্যালের কারণেই হয়েছে। কেমিক্যালটা পানীয় খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল, আর তা খেয়েই দুজনেই মারা যায়। কিন্তু একটা প্রশ্ন ইন্সপেক্টর বিল্লালের মাথায় ঘুরতেছে, কে তাদের পানি বা পানীয় জাতীয় খাবারে বিষ মিশিয়েছিল? ওই আবুল, এদিকে আয়। কাঁধে স্কুল ব্যাগ ঝুলে ভার্সিটিতে প্রবেশ করলো তামিম। পরনে তার একটা শার্ট এবং ঢিলাঢালা একটা প্যান্ট, আর পায়ে স্যান্ডেল, মাথার উস্কো খুস্কো চুলে তেল মাখানো। বলতে গেলে একদম খ্যাত টাইপের, যে কেউ দেখলেই আবুল বলবে। ভার্সিটি প্রবেশ করে কিছু দূর এগোতেই তামিম খেয়াল করলো গাছের নিচে কিছু ছেলেরা গোল করে বসে আছে, আর তাদের কয়েকজনের হাতে হকি স্টিক আর সিগারেট। বড়লোকের বিগড়ে যাওয়া সন্তান বললেই চলে। ছেলেগুলো থেকে দূরে দূরে থাকতে হবে সব সময়, কারণ তামিম এখানে কোনো সমস্যা করতে চায় না। তাই তামিম তাদের এড়িয়ে যেতে চাইলেই তাদের একজন তামিমকে ডাকে। ওই আবুল, এদিকে আয়। তামিম তাদের কথায় কোনো সাড়া না দিয়ে ক্লাসের দিকে এগোতে লাগলো। এই আবুল। এবারেও তামিমের কোনো রেসপন্স না পেয়ে সোজা এসে তামিমের পথ আটকায় দুইটা ছেলে। ভাই, পথ আটকাইছেন কেন? তোকে কতবার ডাকলাম, তুই আসলি না কেন? আমাকে ডাকছিলেন? কই শুনিনি তো। তোকে আবুল বলে কয়বার ডাকলাম, আর তুই আসলি না কেন? সরি ভাই, আমার নাম আবুল না, আমার নিজস্ব একটা নাম আছে। আমার মুখে মুখে তর্ক করছিস তুই? আজকে তোর একদিন কি আমার একদিন। তামিমকে টানতে টানতে তাদের বসের কাছে নিয়ে গেল ছেলে দুটো। তামিমকে তাদের বসের সামনে নিয়ে গেলে তাদের বস বলল, তুই 10 বার কান ধরে উঠা বসা করবি। ভাইয়া প্লিজ এইবারের মতন ক্ষমা করে দেন। যা বলছি তাই কর, না হলে কিন্তু কাপড় খুলে এদিক ওদিক দৌড়াতে দিব, তখন ভালো লাগবে। এরপর তামিম তাদের কথা মতো কান ধরে উঠা বসা করতে লাগলো। ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে 4 থেকে 5টা গাড়ি। গাড়িগুলো সব তামিমের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু তামিমের কোনো খোঁজ খবর না পেয়ে তার গার্ডরা তামিমকে খুঁজতে ভার্সিটি ঢুকলো। হঠাৎ তারা দেখতে পায় তামিমকে কিছু ছেলেরা মিলে কান ধরে উঠা বসা করতে দিচ্ছে। গার্ডসরা সবাই তামিমের দিকে এগিয়ে আসতে চাইলে তামিম তাদের দেখতে পেয়ে ইশারায় না করে দেয়। গার্ডসরা সবাই ওইখানেই দাঁড়িয়ে পড়ে। আবার গাড়িতে উঠে পড়ে। তামিমকে ছেড়ে দিলে তামিম প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। আসতে পারি স্যার? প্রিন্সিপালের রুমের বাইরে দাঁড়িয়ে তামিম বলল, আসো। তোমার নাম? আমার নাম তামিম। ও, তার মানে তোমার জন্যই এমপি সুপারিশ করলো? আমার জন্যই। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, তোমার মতো একটা খ্যাত গাইয়ার জন্য এমপি কেন সুপারিশ করবে? জানি না স্যার, আপনি এই পেপারে স্বাক্ষর করে দিলে আমি এখন যেতে পারি। ওকে দাও। প্রিন্সিপাল থেকে সাইন নিয়েই তামিম চলে আসলো। ভার্সিটি থেকে বাড়ি আসতে অনেক আশ্চর্য হয়ে গেল সাইমা, কারণ আজ বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কিন্তু কেন এত আয়োজন তা সাইমার অজানা। দেখে মনে হচ্ছে এখানে কোনো বিয়ে হবে। সাইমা কাঁধ থেকে ব্যাগটা রেখে সোজা তার মায়ের কাছে চলে গেল আর বলল, মা, এসব কি হচ্ছে? তুই কিসের কথা বলছিস? বাড়ি এত সাজানোর মানে কি?
হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে সাইমা জানালা দিয়ে বাইরে উঁকি মারল। সাইমা খেয়াল করলো 5টা গাড়ি একসাথে তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো, আর পেছনের গাড়ি থেকে কিছু বডিগার্ড বের হয়ে সামনের গাড়িটা খুলে দিল। আর তার থেকে সাদা কোট, সাদা প্যান্ট আর গলায় টাই পরা এবং কালো কেস পরে বেরিয়ে আসলো 25 থেকে 26 বছরের এক যুবক। ছেলেটাকে যে মেয়ে একবার দেখবে সে মেয়ে নিশ্চিত প্রেমে পড়ে যাবে। তামিম ভার্সিটি সোজা বাহির হয়ে নিজের গাড়িতে করে স্থানীয় এলাকার এমপি মিস্টার আনোয়ার সাহেবের বাড়িতে আসলো। সাইমা এতক্ষণে বুঝতে পারলো এত সব আয়োজন সব ওই ছেলেটার জন্য। কিন্তু কে এই ছেলেটা? মিস্টার আনোয়ার সাহেব এমপি ছেলেটিকে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে এগিয়ে গেল। সাইমা ছেলেটাকে দেখে কিছু বলতে যাবে তার আগেই মিস্টার আনোয়ার সাহেব বলল, সাইমা, তোমার রুমটা তাড়াতাড়ি খালি করো। সাইমা তার রুমটা খালি করার কথা শুনে তার বাবার দিকে অবাক চোখে তাকায়। মিস্টার আনোয়ার সাহেব তা উপেক্ষা করে আবারও বলল, সাইমা, বাড়িতে তোমার রুমটা সবচেয়ে সুন্দর এবং গুছালো, তাই আমি ঠিক করেছি তোমার রুমেই তামিম থাকবে। বাবা, তাই বলে আমার রুমটা? সাইমা, বেশি কথা বলে যা বলছি তাই করো। তাড়াতাড়ি গিয়ে রুমটা খালি করো। সাইমা রাগান্বিত হয়ে রুমে চলে গেল আর তামিমকে মনে মনে গালি দিতে লাগলো। কত বড় সাহস! কেউ যার জন্য এত খাতির যত্ন করতেছে, আস্তে না আস্তে আমার রুমটা দখল করে নিল। আর কত কিছু যে কেড়ে নেয় তার ঠিক নেই। ওরে তো মন চাচ্ছে কাচ্চা খেয়ে ফেলে। তামিম, বসো। জি স্যার। নাও ঠান্ডা শরবত খাও, এতটা দূরে জার্নি করে এসেছো। না স্যার, এইসবের দরকার নেই, আমার একটু বিশ্রামের দরকার। ওকে, তুমি রুমে যাও। মিস্টার আনোয়ার সাহেব ওপরের একটা রুম দেখিয়ে দিল। তামিম সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে লাগলো। এদিকে সাইমা তখনও তামিমকে রাগে ফুসফুস করে বকা দিতে লাগলো। তামিম রুমে ঢুকে অবাক হয়ে গেল, কারণ রুমটা অনেক গোছালো আর চারিদিক পুতুলে ঘেরা। বেলকনিতে ফুলের গাছ, মনে হচ্ছে অনেক যত্ন করে রুমটাকে। সাইমা রুমে ঢুকতে ঢুকতে বলল, আপনি আমার রুমে কেন? আমাকে এখানে থাকতে বলা হয়েছে, তাই আমি এখানে আসছি। আপনি নিশ্চয়ই সাইমা? আমি সাইমা। আপনার সাহস তো কম না, আপনি এসে আমার রুমটা দখল করে নিলেন। তামিম সাইমার কথার উত্তরে মুচকি এসে জানালার বাইরে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখতে লাগলো। শহরটা এসে অনেক দিন পর ফিরে এসেছে। চেনা মনে হলেও শহরটা তার এখন অচেনাই রয়ে গেল। একটু পর সাইমা তার জিনিসপত্র নিয়ে চলে গেলে তামিম তোয়ালে নিয়ে গোসল করতে চলে গেল। রাতে খাবার টেবিলে বসে আছে মিস্টার আনোয়ার সাহেব, তার পাশে বসে আছে সাইমা। তামিম গিয়ে সাইমার সামনেই বসে পড়ল। এখানেও এই বাদরটার সামনে বসে আমাকে খাবার খেতে হবে, সাইমা মনে মনে বলতে লাগলো। তামিম, খাবার খেয়ে একটু আরাম করে এসিও। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। গামছায় হাত মুছতে মুছতে আনোয়ার সাহেব বলল। জি স্যার। মিস্টার আনোয়ার সাহেব তার রুমে চলে গেলেন। সাইমার মনে হলো তার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে। সাইমা তামিমের দিকে তাকালে সুড়সুড়ি দেওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু তামিমকে দেখে মনে হচ্ছে সে কিছু করছে না। সাইমা আবারও খেতে মনোযোগ দিল, আবারও সুড়সুড়ি দিতে লাগলো। তামিম খাবার খেয়ে হাত মুছে আনোয়ার সাহেবের রুমের দিকে যেতে লাগলো। স্যার, আসতে পারি? আসো আমার রুমে। ঢুকতে অনুমতি কিসের? না স্যার, তবুও নেওয়া উচিত। তোমাকে যা বলার জন্য ডেকেছি। জি স্যার, বলেন। তুমি নিশ্চয়ই জানো গত 6 দিনের মধ্যে 4 জন খুন হয়েছে। এমনকি কে খুন করেছে পুলিশ তা কিছুই জানতে পারছি না। স্যার, এখানে আমার কি করতে হবে? তুমি জানো তোমাকে উত্তর মহল থেকে এই কেসটা সলভ করার জন্য সিলেক্ট করা হয়েছে। আর রাষ্ট্রমন্ত্রী বলেছেন তুমি নাকি দেশের সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন। এই কেস তুমি নাও। সে কেস সলভ না করে নাকি তোমার ঘুম হয় না। আমি বুঝতে পারছি আপনি কি বলতে যাচ্ছেন। আজ থেকে কেসটা আমি সলভ করব। তার জন্য যা খরচ হবে সব আপনাকেই বহন করতে হবে। যদি আপনি খরচ করতে না পারেন তাহলে আপনাকে এমপি পদ থেকে ডিমোশন করা হবে। সামান্য একজন পুলিশ অফিসার হয়ে তুমি আমাকে ডিমোশনের কথা বলো? তুমি জানো আমি এখন চাইলে তোমার কি করতে পারি। আচ্ছা, যাই হোক স্যার, আপনার কথা শেষ হলে আমি এখন আসি। ওকে, যাও। গুড নাইট। সকালবেলা
ইন্সপেক্টর বিল্লা চা খাচ্ছেন, এমন সময় তার মোবাইলটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আপনি ইন্সপেক্টর বিল্লা? আমি ইন্সপেক্টর বিল্লাল। কি হয়েছে বলুন। আপনি ঘরে খুন হয়েছে, আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে চলে আসুন। সকালবেলা বাড়ির চেঁচামেচির কারণে তামিমের ঘুমটা ভেঙে যায়। তামিম রুম থেকে বেরিয়ে দেখে সবাই নিচে কান্না করতেছে। তামিম নিচে নেমে দেখে এমপির ছোট ছেলে আর ছোট ছেলের বউয়ের মৃতদেহ ফ্লোরে রাখা হয়েছে। স্যার কি হয়েছে? তামিম আবারও এই আগের পদ্ধতিতে আমার ছোট ছেলেকে মেরে ফেলেছে। কি বলছেন? 2 দিনের মধ্যে কে এই খুনি তা তোমাকে খুঁজে বের করতে হবে। তোমার যত টাকা কি লাগে, খরচ লাগে, সব আমি দিব। ওকে, আগামী 12 ঘন্টার মধ্যে আপনার ছেলের খুনি আপনার সামনে হাজির হবে। তামিম আর কিছু না বলে উপরে উঠতে যাবে, এমন সময় পুলিশের গাড়ির আওয়াজে দাঁড়িয়ে পড়ে। ইন্সপেক্টর বিল্লা তার সহপাঠী সহ এমপির ছেলের রুমের দিকে যেতে চাইলে মিস্টার আনোয়ার সাহেব বাধা প্রদান করে বলে, তোমাদের ওইদিকে যেতে হবে না। এই কেসটা এখন থেকে তামিম হ্যান্ডেল করবে। কি বলছেন স্যার? আমি সত্যি বলছি। তামিম উপরে না উঠে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, মিস্টার বিল্লাল, আপনি আমাকে আগেরবার যে খুনগুলো হয়েছে সবগুলো খুনের পোস্টমর্টমের রিপোর্ট সহ যা যা প্রমাণ পেয়েছেন সব আমাকে দুপুরের মধ্যে পাঠিয়ে দিবেন, আর এই খুনগুলোর পোস্টমর্টমের রিপোর্টও পাঠিয়ে দিবেন। জি স্যার, পাঠিয়ে দিব। স্যালুট মেরে লাশগুলোকে তুলতে বলে বিল্লা সহ তার সহপাঠীরা চলে গেল। ইন্সপেক্টর বিল্লা তামিমকে কেন স্যালুট মারল? তামিম আসলেই কি কোনো গোয়েন্দার হ্যাড নাকি অন্য কিছু? গোয়েন্দার মেইন অফিসার হলে তো স্যালুট দিতেই পারে, কিন্তু স্যার কেন ডাকলো? মিস্টার আনোয়ার সাহেব মনে মনে ভাবতেছে। স্যার, আমি কে সেটা না ভাবাই ভালো। আমি আমার রুমে গেলাম, অযথা চিন্তা করে লাভ নেই। আনোয়ার সাহেব আবারও অবাক হয়ে গেল, কারণ তিনি যা ভাবছেন সব তামিম কিভাবে জানতে পারল। যাক, এসব ভাবার সময় নেই। আচ্ছা তামিম, শুনো। বলেন স্যার। আমার মেয়ে সাইমাকে তুমি ড্রাইভ করে ভার্সিটিতে পৌঁছে দিবে? মিস্টার আনোয়ারের কথা শুনতে পেয়ে সাইমা বলল, কখনো না, আমি এই ছেলেটার সাথে কখনো যাব না। স্যার, তাহলে আমি রুমে যাচ্ছি, ম্যামকে রেডি হয়ে থাকতে বলবেন। তামিম রুমে গিয়ে খাটে বসলো। এরপর তামিম পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল দিল। কাজ কত দূরে গিয়েছে? কলেজে যারা আপনাকে কানে ধরিয়েছে তাদের মধ্যে 2 জন ড্রাগের পাচার করে। ওকে, ওদের উপর নজর রাখো, আর ওরা কোথায় কোথায় যায় সব কিছুর উপর নজর রাখো। ওকে স্যার। এরপর তামিম ফোন কেটে দিয়ে একপাশে রেখে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে নিচে এসে দেখে সাইমা রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে। তামিম সাইমাকে বলল, ম্যাম চলেন, আমি রেডি। তামিমের কথা শুনে সাইমা বাড়ি থেকে বেরিয়ে গেল। সাইমার পিছু পিছু বেরিয়ে এলো। তারপর পার্কিং থেকে তার গাড়িটা বের করে সাইমার সামনে দাঁড় করিয়ে গাড়ির ভেতরে বসতে ইশারা করলো, কিন্তু সাইমা গাড়িতে না উঠে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তামিমের মাথা পুরাই গরম হয়ে গেল। তামিম গাড়ি থেকে নেমে বলল, কি হলো, গাড়িতে উঠছেন না কেন? গাড়ির দরজা কি আমার বাবা এসে খুলে দেবে? আপনি নিজেই খুলে গাড়িতে বসেন। তামিমের কথা শুনে সাইমা তামিমের গালে ঠাস করে লাগিয়ে দিল। তামিম চুপচাপ দাঁড়িয়ে রইল। তোর সাহস তো কম না, সামান্য একটা 2 টাকার পুলিশ অফিসার হয়ে মুখে মুখে তর্ক করিস। তোকে তো আমি। তামিম কিছু না বলে চুপচাপ গাড়ির দরজা খুলে দিল। দরজা খুলে দিলে সাইমা গিয়ে গাড়িতে বসে। তামিম গিয়ে ড্রাইভারের সিটে বসে পড়ে আর গাড়ি স্টার্ট দেয়। তামিম গাড়ি চালাতে থাকে আর আয়নাতে সাইমাকে দেখতে থাকে। তামিমের খুব রাগ হচ্ছে, এই প্রথম কেউ তার গায়ে হাত তুলেছে। এর আগে কখনো কেউ তাকে এভাবে মারেনি। ভার্সিটিতে পৌঁছে গেলে তামিম গাড়িটা পার্কিং সাইডে গিয়ে থামিয়ে সাইমাকে নামিয়ে দিল। সাইমাকে নামিয়ে দিয়ে তামিম নিজেও গাড়ি থেকে নেমে ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। ভার্সিটিতে ঢুকতেই তামিমের মাথা গরম হয়ে গেল, কারণ কালকের ছেলেগুলো কয়েকটা মেয়েকে টেস্ট করতেছে, আপত্তিকর জায়গায় হাত দিচ্ছে। তামিম প্রথমে তাদের কাছে যেতে গিয়েও আবারও কি যেন ভেবে পেছনে চলে এলো। এরপর সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। আসতে পারি স্যার? হ্যাঁ আসো, কোনো সমস্যা? স্যার, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। বল, কি কথা? আগে বাহিরে ক্যাম্পাসে চলুন, তারপর বলছি। ক্যাম্পাসে কেন? স্যার, আসলে সমস্যাটা ক্যাম্পাসেই হচ্ছে, তাই যদি আপনি ক্যাম্পাসে আসেন তো ভালো হয়। ওকে চল।
এরপর প্রিন্সিপাল সহ তামিম ক্যাম্পাসে চলে আসলো। স্যার, ওরা মেয়েটাকে টিচ করছে, আপনি কিছু বলছেন না কেন? দাঁড়াও, আমি দেখছি। জি স্যার, ওদের এখনই কলেজ থেকে বাহির করে দেন। কলেজ থেকে কাকে বাহির করব আর কাকে না করব সেটা আমার ব্যাপার। তুমি ক্লাসে যাও। জি স্যার। এরপর তামিম ক্লাসে না গিয়ে ক্লাসের কাছে এসে দাঁড়িয়ে রইল আর স্যার কি করতেছে তা দেখতে লাগলো। এইখানে এসব কি হচ্ছে সাইমন? আরে স্যার, আপনি তো জানেন এটা আমাদের রোজকার কাজ। তা তো জানি, তাই বলে ক্লাস না করে? তো জানা সত্ত্বেও বাধা দিতে আসছেন। আপনি তো জানেন আমাদের কাজে যারা বাধা দেয় তাদের আমি শেষ করে দেই, তবুও আপনি বাধা দিতে আসছেন কোন সাহসে? আসলে একজন অভিযোগ করেছে তোমাদের নামে, তাই আসলাম। না হলে তোমাদের কাজে বাধা দেওয়ার কোনো মানেই হয় না। কে আমাদের নামে অভিযোগ করেছে? তার নামটা বলুন একবার। তার নাম তামিম, কাল নতুন ভর্তি হয়েছে। ও, তার মানে ওই খ্যাতটা? তাকে আমরা পরে দেখে নেব, আপনি এখন যান। ওকে, আমি যাচ্ছি। প্রিন্সিপাল স্যার আর কিছু না বলে সোজা অফিসের দিকে যেতে লাগলো। তামিমও পিছন পিছন প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। আর একটু দ্রুত হেঁটে গিয়ে প্রিন্সিপালের কাঁধে হাত রাখলো তামিম। অফিসের চারপাশে থাকা সব স্টুডেন্ট সহ সকলে অবাক হয়ে গেল তামিমের এমন আচরণ দেখে। তামিম, এটা কি হচ্ছে? আমি শিক্ষক। কি? আপনি আমার শিক্ষক? আমি তোমার শিক্ষক। আর শিক্ষকের কাঁধে হাত রাখা কত বড় বেয়াদবি করছো তুমি জানো? আচ্ছা স্যার, আপনি এখন আমাকে কি করবেন? তোমাকে আমি কলেজ থেকে বের করে দিব। তার আগে ওদের বের করে দেখান। আমি কাকে বাহির করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি কার কাঁধে হাত রাখবো না রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কথাটা বলতেই কোথা থেকে যেন সাইমা এসে আবার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল আর বলল, তোর মা বাবা কি তোকে কোনো শিক্ষাই দেয়নি শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয়? মিস সাইমা, আপনি কিন্তু অনেক বড় ভুল করে ফেলছেন। পরবর্তীতে কিন্তু এর জন্য আপনাকে পস্তাতে হবে। সামান্য ড্রাইভার হয়ে তুই আমাকে শেখাবি কোনটা ভুল আর কোনটা সঠিক? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। তামিম আর কিছু না বলে সেখান থেকে যেখানে গাড়ি পার্কিং করেছিল সেখানে চলে আসলো। তামিম চলে আসলে প্রিন্সিপাল তার রুমের দিকে চলে গেল আর রুমে গিয়ে নিজের চেয়ারে বসতেই পিয়ন এসে বলল, স্যার, এই নিন আপনার জন্য পার্সেল এসেছে। কে পাঠিয়েছে? স্যার, জানি না, তবে যে দিতে এসেছে সে বলেছে এটা আপনাকে দিতে, অন্য কেউ যেন না দেখে। ওকে। প্রিন্সিপাল খামটা খুলতে লাগলো। খাম খুলে দেখতে পেল একটা লেটার আছে। প্রিন্সিপাল স্যার লেটার নিয়ে পড়তে লাগলো। পড়া শেষ হবে প্রিন্সিপাল অবাক হয়ে গেল, কারণ তাকে এই কলেজ থেকে রংপুরে ট্রান্সফার করা হয়েছে। প্রিন্সিপাল অফিস থেকে বেরিয়ে আসলো। তামিম গাড়িতে হেলান দিয়ে কাকে যেন কল করে দিল। হ্যালো মিজু। জি স্যার, বলুন। আজ রাতে একটা মিশন আছে, তোমাদের মনে আছে তো? জি স্যার, মনে আছে। আচ্ছা, তোমাদেরকে সাইমনের উপর নজর রাখতে বলেছিলাম, রেখেছো? ওরা কোথায় যায়? জি স্যার, ওদের ওপর আমরা 24 ঘন্টা নজর রাখছি স্যার। ওকে, আজকে আমাদের মিশন ওদের খতম করা। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই, ওরা থাকলে সমাজে আরও সমস্যার সৃষ্টি হবে, তাই ওদের এবার খতম হওয়ার পালা। কিন্তু স্যার, এটা কি ঠিক হচ্ছে? ওরা কিন্তু এক একজন এক এক পাওয়ারফুল লোকের ছেলে। আমি এত কিছু শুনতে চাই না, আমি রাতে রেডি থাকবো। ব্যাস, রাখলাম আমি। এই বলে তামিম কলটা কেটে দিল। কল কেটে দিয়ে সোজা থানার দিকে রওনা দিল। ইন্সপেক্টর বিল্লা শহরে হওয়া খুনগুলো নিয়ে ভীষণ চিন্তিত। আচ্ছা, তামিম স্যার তো অনেক দামি, কিন্তু তবুও মুখ্যমন্ত্রীর মতো 2 টাকার মন্ত্রীর বাড়িতে তামিম স্যার কী করতেছে? তার চেয়ে বড় কথা, এমপি যে বলল তামিম স্যার কেসটা সলভ করবে, কিছুই তো বুঝতেছি না। তামিম থানাতে ঢুকে দেখে ইন্সপেক্টর বিল্লা কিছু একটা নিয়ে খুব চিন্তিত। তাই তামিম বলল, ইন্সপেক্টর বিল্লাল, আপনি কিছু ভাবছেন? মনে মনে ইন্সপেক্টর বিল্লা এইসব ভাবছিল। হঠাৎ করে ডাকার আওয়াজে তার ধ্যান ভাঙল। মাথার উপর তুলতে বিল্লা অবাক হয়ে গেল, কারণ তার সামনে স্বয়ং তামিম দাঁড়িয়ে আছে। স্যার, আপনি হঠাৎ এইখানে? আসতেই হলো। স্যার, আমাকে ডাকলেই তো হতো। পোস্টম্যাটাম রিপোর্টগুলো দাও, দেরি হয়ে যাচ্ছে। জি স্যার, হাবিলদার রিপোর্টগুলো আনো। তামিম রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগলো। মিস্টার বিল্লাল, আপনি কি আরও অনেক দামি কিছু আমাকে দিচ্ছেন?
না, হয়তো কোনো সমস্যা নেই, ওটা ছাড়া আমি কেস সলভ করে নেব। এই রে স্যার, কিভাবে বুঝলো আমার কাছে আগের খুন হয়েছে? ওই জায়গার একটা কাগজ আছে, ওটাই তো আমি হাবিলদারকেও বলি নাই। মনে মনে ভাবতেছে। না মানে স্যার। আচ্ছা, আজ আসি তাহলে মিস্টার বিল্লাল, পরবর্তীতে আবার কোনো এক মিশনে দেখা হবে। তামিম প্রমাণ আর রিপোর্টগুলো নিয়ে ভার্সিটিতে চলে আসলো, কারণ ভার্সিটিতে যে সাইমা আছে আর একটু পরেই ভার্সিটির ছুটি হবে। তাই তামিম তাড়াতাড়ি পা চালিয়ে ভার্সিটিতে চলে আসলো। কপাল ভালো, এখনও 2 মিনিট সময় আছে ছুটি হতে। তামিম নিজের ফোন টিপতে লাগলো, হঠাৎ খেয়াল করলো সাইমা আসতেছে। তামিম তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে থাকলো। সাইমা গাড়ির কাছে আসতেই তামিম দরজাটা খুলে দিলে সাইমা গাড়িতে উঠে বসলো। এরপর তামিম গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি কিছু দূর যাওয়ার পর সাইমা বলতেছে, আপনি কে বলুন তো? আমি একজন পুলিশ অফিসার। না, আমার কেন জানি মনে হচ্ছে আপনি পুলিশ না, আপনি অন্য কিছু যা আমাদের থেকে লুকিয়ে রেখেছেন। আপনি তো বলেছেন আমি সামান্য একজন পুলিশ অফিসার, এর চেয়ে বেশি কিছুই না। না, কিন্তু আপনার সাথে প্রিন্সিপালের ঝামেলা হবে, প্রিন্সিপালের ট্রান্সফার হয়ে গেল। প্রিন্সিপালের ট্রান্সফারের সাথে আমার কি সম্পর্ক? আমার মনে হলো তাই বললাম। সকালের এমন ব্যবহারের জন্য সরি। সামান্য পুলিশ অফিসারের থেকে বেশি কিছু পাওয়ার হতে পারে আমার মনে হয় না। এভাবে কথা বলছো কেন? আমি আর কিছু না বলে ড্রাইভ করতে লাগলাম। বাসায় পৌঁছলেই সাইমাকে নামিয়ে দিয়ে আবারও গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে সোজা চলে সাইমনদের আড্ডার দিকে যেতে লাগলাম। আড্ডার কাছে পৌঁছতেই লুকিয়ে লুকিয়ে আড্ডার দিকে যেতে লাগলাম। পেছন থেকে উকি দিয়ে দেখি ওরা সবাই ড্রাগসের প্যাকেটগুলো গাড়িতে ভরতেছে। ওদের মধ্যে একজন বলতেছে আজ রাত 10টায় বক্সগুলো সাপ্লাই করতে হবে। আরেকজন বলতেছে তাড়াতাড়ি গাড়িতে তুলতে হবে, তাড়াতাড়ি কর। তামিম মনে মনে ভাবলো তাহলে আমাকে রাতেই ওদের ওপর অ্যাকশন নিতে হবে। তামিম সেখান থেকে বাসায় চলে আসলো। তামিম বাসায় প্রবেশ করতে মিস্টার আনোয়ার সাহেব প্রশ্ন করে বসলো, তামিম এতক্ষণ কইছিলে? স্যার, একটা জরুরি কাজ ছিল। কি এমন কাজ যা আমাকে বলে যেতে পারো নাই? স্যার, আমি আপনার ছেলের খুনিকে তার তদন্ত করতে গিয়েছিলাম। কিছু কি জানতে পেরেছ? অনেক কিছু জানতে পেরেছি, তবে এখন কিছু বলতে পারবো না, একেবারে সকালে জানাতে পারবো। মিস্টার আনোয়ার সাহেব আর কিছু বলল না। তামিম রুমে এসে ফ্রেশ হয়ে তার লাগেজে থাকা 9mm পিস্তলটা কোমরে গুঁজে নিল। এরপর মিজুকে কল দিল। কল রিসিভ করতেই তামিম বলল, মিজু, তোমরা রেডি তো? জি স্যার, আমরা রেডি। তোমরা এখন কোথায়? আপনি যেখানে দাঁড়াতে বলেছিলেন সেখানে দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? অন দ্য ওয়ে, তোমরা ওখানেই দাঁড়াও, আমি আসছি। ওকে স্যার। এরপর তামিম বেরিয়ে চলে আসলো। আসার পথে তানিশাকে দেখতে পেল তামিম। তামিম হেঁটে হেঁটে সাইমনদের আড্ডার দিকে যেতে লাগলো। অন্যদিকে সাইমন, রিয়াদ আর তার দলবলের সবাই আড্ডা দিচ্ছে। তার মধ্যে হঠাৎ সাইমন বলল, রিয়াদ, ওই ক্ষেত্রে কিন্তু আজকেই মজা দেখাতে হবে। সাইমন, তুই একদম ঠিক বলছিস। আজকে ওর একটা নাস্তা করতে হবে। আমি পোলাপানদের ওর পিছনে লাগিয়েছি। হঠাৎ সাইমনের মোবাইলে কে যেন কল দিল। বল। ওই খ্যাতটা বাসা থেকে বেরিয়ে আড্ডার দিকে যাচ্ছে। কি বলছিস? তুই ওরে ফলো কর, আমরা এখনই আসতেছি। কি আছে রে সাইমন, আর কারে ফলো করতে বলতেছিস? আরে রিয়াদ, শিকার নিজেই ধরা দিচ্ছে। ওই খ্যাতটা একা একা আড্ডার দিকে আসতেছে। কি বলিস? এই সুযোগে আমাদের আসল চেহারাটা দেখাতে হবে। চল। এরপর সাইমন আর রিয়াদ সহ তাদের দলের ছেলেদের নিয়ে ভার্সিটির দিকে যেতে লাগলো। তামিম খেয়াল করলো তাকে কেউ একজন ফলো করতেছে। তাই তামিম মিজুকে আবার কল দিল। কলটা রিসিভ করতে অপর পাশ হতে মিজু বলল, হ্যালো স্যার, বলুন। মিজু, আমাকে কেউ একজন ফলো করছে। কি বলছেন স্যার? আচ্ছা, যেটা বলছি সেটা শুনো। আমি এখন ওদের আড্ডার আগে ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের উত্তর পাশে একটা মার্কেট আছে, আমি ওখানেই যাচ্ছি। তোমরা ওখানে চলে আসো, আর আমি যখনই বলবো তখনই সবাইকে শ্যুট করে দেবে। ওকে স্যার, আমরা এখনই আসছি। তামিম সোজা ভার্সিটির পাশের পার্কে চলে গেল। তামিম আনমনে মোবাইল টিপতেছে, হঠাৎ তামিমের মাথায় কে যেন ভারী হাত দিল। এরপর তামিমকে পার্কের একটা গাছে বেঁধে রাখলো। এরপর তামিমের মুখে পানি মারলে তামিমের হুঁশ ফিরে আসে। তামিম হুঁশ ফিরে আসলে তামিমা তার সামনে সাইমন, রিয়াদের সবাইকে দেখতে পায়।
তামিম তাদের দেখে হাসতে লাগলো। তামিমকে হাসতে দেখে সবাই অবাক হয়ে গেল। এরপর তামিম কাউন্ট করতে লাগলো 1। সবাই অবাক হয়ে তামিমের দিকে তাকিয়ে রইল। 2, 3। কাউন্ট শেষ করার সাথে সাথেই 6টি গুলির আওয়াজ হলো আর 6টা লাশ পড়ে গেল পার্কের মাটিতে। সকালবেলা তামিম ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। মিস্টার আনোয়ার সাহেবও নাস্তা করে নিল। এরপর তামিম মিস্টার আনোয়ার সাহেবকে বলল, স্যার, আপনি কি আমার ছেলের খুনি কে তা জানতে চান? জানতে চাই এবং তার অনেক কঠিন থেকে কঠিন শাস্তি ব্যবস্থা করব। ওকে মিস্টার জাভেদ, আপনি কিছু বলবেন না আমি বলবো? আচ্ছা, আমি বলছি মিস্টার আনোয়ার সাহেব, আপনি যাদের আপনার আপন মনে করতেন তারা আসলে আপন না, আপন নামে পর। তারা আপনার সামনে ভালো সাজে আর পেছন পেছন ক্ষতি করে দেয়। মিস্টার তামিম, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। ওয়েট মিস্টার জাভেদ, কুল ডাউন। এখন যদি এত চিল্লাচিল্লি করেন তাহলে আমি বলবো কিভাবে কে খুন করেছে আর কেনই বা করেছে। আচ্ছা মিস্টার আনোয়ার সাহেব, শুনুন, আপনার এই বিশাল সাম্রাজ্যের একমাত্র মালিক হবে আপনার ছোট ছেলে। আর আপনার ছোট ভাই তা মেনে নিতে পারেনি, কারণ সে চায় না তার মতন তার ছেলেও আপনার ছেলের গোলামি করুক। তাই তারা সিদ্ধান্ত নেয় আপনার ছেলেকে ঘুমানোর আগেই ড্রিঙ্কস করে আর তার সেই ড্রিঙ্কসে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয়, যার কারণে আগের 4টা খুন হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে ওদিন রাতে সে ড্রিঙ্কস করেনি। তাহলে খুনটা করলো কে? এবার আসি মিস রায়হান ওরফে মিসেস চৌধুরী। আপনি কিছু বলুন। থাক, আমি বলি। মিস্টার আনোয়ার সাহেব, আপনি যাকে আপনার ছোট ছেলে মনে করেন আসলে সে আপনার ওরসজাত সন্তানই নয়। সেই সন্তান আপনার স্ত্রীর এক বন্ধুর সন্তান। সেটা আপনার ছোট ছেলে জানতে পারে আর আপনার ছোট ছেলে সবাইকে বলে দেবে। এই ভেবে মিসেস রায়হান তার ছেলে আশিককে খুন করার পরিকল্পনা করে। কয়েকবার খুন করতেও চেয়েছিল, কিন্তু সফল হয়নি। আসলে কে এই খুনি তা তুমি খুলে বলবে? এত পেঁচিয়ে ফেলার কি আছে? কুল মিস্টার সাইমা। এবার আসি মিস সাইমা, আপনি তো আপনার ভাইকে প্রচণ্ড ভালোবাসেন, তবুও কেন খুন করতে চেয়েছিলেন? তামিমের কথা শুনে আবারও সবাই অবাক হয়ে গেল। এরপর আবারও তামিম বলতে লাগলো, মিস্টার আনোয়ার সাহেব শুনেন, কিছুদিন আগে রাইসা নামে একটা মেয়েকে ধর্ষণ করে, আর রাইসা সাইমার বান্ধবী ছিল। সাইমা তার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিনিয়ত তার একমাত্র ভাইকে খুন করার পরিকল্পনা করে। কিছুদিন আগে আপনারা সবাই একটা ট্যুরে গিয়েছিলেন, কিন্তু সাইমার আশিস যায়নি। ওই দিন রাতে আপনার ছোট ছেলে আর তার বন্ধু মিলে ওইখানে পার্টি করে। আশিসের বন্ধুরা সবাই মিলে সাইমাকে খারাপ নজরে দেখছিল। সাইমার ভাই মানে আশিস তা বুঝতে পেরে সবাইকে সাইমার প্রতি আরও লোভাতুর দৃষ্টিতে তাকানোর সুযোগ করে দেয়। আমি জানি একটা মেয়ের কাছে এটা কতটা লজ্জার এবং সম্মানের বিষয়। সাইমা তার সহ্য করতে না পেরে ওই দিন বাড়ি থেকে সোজা বেরিয়ে রাইসার বাড়ি চলে যায়। এর পরের দিন আশিস রাইসাকে ধর্ষণ করে। রাইসা ধর্ষণের প্রতিবাদ করতেই রাইমার বড় ভাই আর রাইসা আশিসকে মেরে ফেলার পরিকল্পনা করে, কিন্তু তার আগে আশিসকে মেরে দেয়। ফলে রাইসার পরিকল্পনাও ব্যর্থ হয়। মিস্টার আনোয়ার সাহেব, আপনাকে একটা কথা বলি, এখানে দোষ আপনার ছোট ছেলে। আপনার ছোট ছেলে অনেক খারাপ এবং নিচু মানের কাজ করেছে। কিন্তু আপনি এসব কিভাবে জানেন? রাইসাকে ধর্ষণের কথা আর ভাইয়া তার বন্ধুদের নিয়ে আমাকে টেস্ট করার কথা কিভাবে জানেন? আমরা তো আপনাকে এসব কিছু বলিনি। মিস সাইমা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে। আমি প্রথমে থানা থেকে রিপোর্টগুলো আনার পর এই বাড়ির কাজের লোকদের সাথে কথা বলি, কেননা প্রত্যেকটা বাড়িতে কিছু সিক্রেট ক্যামেরা থাকে, সেগুলো হচ্ছে বাড়ির কাজের লোক। পরিবারের সদস্যরা যা জানে তার চেয়ে দ্বিগুণ জানে ওই পরিবারের কাজের লোক। তামিম, এখন বলো কে খুন করেছে আমার ছেলেকে? আপনার ছেলে আপনার স্ত্রী মিসেস রায়হান আর তার বন্ধু মানে আশিসের বাবা খুন করেছে। তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে খুন করছ? ওয়েট মিস্টার আনোয়ার, এত চিল্লাচিল্লি করছেন কেন? আচ্ছা শুনেন, মিস সাইমাকে আমার সাথে ক্যালিফোর্নিয়াতে যেতে হবে। আমি কেন আপনার সাথে লন্ডনে যাব? আপনি নিজেই ভেবে নিন কেন যেতে হবে। ও আচ্ছা, আগে হয়ে যাওয়া খুনগুলোর জন্য? ধরে নিতে পারেন তাই। তাই বলে আমাকে কেন? আমি এত কথা বলতে চাই না। আপনাকে 20 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে রেডি হয়ে আমার সামনে আসুন। আমার 20 মিনিটও হবে না, 30 মিনিট লাগবে। ওকে, জলদি আসুন। সাইমা চলে গেল।
আমি আবারও আনোয়ার সাহেবকে বলি, মিস্টার আনোয়ার সাহেব, আপনি নিশ্চয়ই ভাবছেন আমি কেন সাইমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তার মধ্যে তুমি নিজেই বলে দিলে। আপনার মেয়ে মানে সাইমা একটা গোয়েন্দা সংস্থার সিক্রেট কাজ করে, তাই আমার ভ্রমণের সাথী হিসেবে আর আমি থাকতে আপনার মেয়ের কিচ্ছু হবে না। তোমার উপর আমার ভরসা আছে, না হলে আমি কখনোই সাইমাকে যেতে দিতাম না। এরই মধ্যে সাইমা রেডি হয়ে চলে আসে আর আমি মিস্টার আনোয়ার সাহেবকে বললাম, ওকে তাহলে চললাম আমরা দুজনে। সাইমা আপনি রেডি তো? চলুন। তামিমা আর সাইমা বিকাল 5টায় আমেরিকান টাইমের দিকে আমেরিকার ফিনিক্সি স্কাই হারবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখে। এয়ারপোর্টের সব নিয়মকানুন মেনে তারা বাইরে চলে আসে। বাইরে এসে একটা ক্যাফেতে ওঠে। তামিম তার মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে ড্রাইভারকে দেয়। এরপর ড্রাইভার চুপচাপ ড্রাইভিং করতে থাকে। সাইমা গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। সাইমা হয়তো প্রথম আমেরিকায় আসলো। তামিম এক নজরে মোবাইল টিপাটিপি করতেছে, তা দেখে সাইমার খুব রাগ উঠতে লাগলো। হঠাৎ একটা বড় দালানের সামনে ক্যাফেটা থামলো। সাইমা দালানের সামনে সাইনবোর্ডের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ সাইনবোর্ডে লেখা তামিম চাইনিজ ফুড হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। সাইনবোর্ডে তামিমের নাম দেখে সাইমা বলল, এটা কি আপনার? সাইমার কথা শুনে তামিম দাঁড়িয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? এটা তো আমারই, কিন্তু উনাকে জানাতে দেওয়া যাবে না, কিছু একটা ভাবতে হবে। না, এটা আমার হতে যাবে কেন? আমি কি অত বড় বিজনেসম্যান নাকি যে আমেরিকায় আমার ফুড হাউস থাকবে? ও, কিন্তু আপনার না হলে আপনি এটা চেনেন কি করে? আমি ড্রাইভারকে যে কার্ডটা দিয়েছি ওটাতেই লিখে দিয়েছিলাম ভালো একটা হোটেলে নিয়ে যেতে, তাই হয়তো এখানে নিয়ে এসেছে। না, আমার কেন জানি মনে হচ্ছে এটা আপনার। এত কথা না বলে ভেতরে চলুন, রুম বুক করতে হবে। ওকে। আর শুনেন, আপনি একটাও কথা বলবেন না, যা বলার আমি বলবো। ওকে। তামিম ভেতরে ঢুকতে যাবে, ঠিক সে সময় সিকিউরিটি গার্ড দরজা টেনে দিয়ে স্যালুট দিতে যাবে। তামিম চোখের ইশারায় না করে দিল। তামিম ক্যাশ কাউন্টারে গিয়ে 2টা রুমের কার্ড নিল। কার্ডের একটা সাইমাকে দিয়ে তামিম বলল, এই নিন, এখন রুমে গিয়ে সোজা ফ্রেশ হয়ে নিন। ওকে। এটা কত তলার কত নাম্বার রুমের চাবি? এটা 27 তলার 21 নম্বর রুম। কি 27 তলা? আমরা কিভাবে উঠবো এত উপরে? দেখতেছেন না 2721 লেখা আছে? ওই যে সামনের লিফট দেখছেন, ওটা দিয়ে উপরে উঠবেন। যান, আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি। সাইমা অবাক হয়ে বলল, কি, আপনি সিঁড়ি দিয়ে উঠবেন? আমার রুম দোতলায়, তাই হেঁটেই যেতে পারবো, বুঝলেন? ওকে। তামিম আর কিছু না বলে সিঁড়ি বেয়ে 2য় তলায় উঠে গেল। তার রুমে ঢুকে সে মিজুকে কল দিল। কল রিসিভ করতেই মিজু বলল, স্যার, ওরা এখন ক্যালিফোর্নিয়ার ডেথ ন্যাশনাল ভ্যালি পার্কে আছে। আমার সোর্স অনুযায়ী ওরা মোট 6 জনের মতো আছে। ওকে, আমার এতটুকুই যথেষ্ট। তুমি সবসময় ওদের উপর নজর রাখো। আমি আজ একটু বিশ্রাম নিব, কালকে ওদের ধরতে যাব। ওকে স্যার, আপনি তাহলে এখন বিশ্রাম নিন। আচ্ছা, তাহলে এখন রাখছি। স্যার শোনেন, একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? স্যার, শুনলাম আপনার সাথে নাকি সাইমন ন্যামকেও নিয়ে গেছেন। সাইমাকে দিয়ে আমার কাজ অনেক দূর এগোবে। আচ্ছা স্যার, রাখলাম। এই বলে মিজু কলটা কেটে দিল। আর তামিমও মোবাইলটা রেখে ফ্রেশ হয়ে রিসেপশনে কল দিয়ে নাস্তার অর্ডার দিল। একটু পর তামিমের দরজায় কড়া নাড়ল ওয়েটার। তামিম গিয়ে দরজা খুলে দিলে ওয়েটার ভেতরে ঢুকে নাস্তা টেবিলে সাজিয়ে দিল। তামিম নাস্তা করে রুম থেকে বেরিয়ে লিফট নিয়ে সাইমার রুমের সামনে গিয়ে কড়া নাড়ল। 2-3 বার কড়া নাড়লেও দরজা কেউ খুলে না। তাই তামিম এবার আরেকটা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোথাও সাইমাকে দেখতে পেল না। এরপর তামিম ওয়াশরুমের দিকে যাবে, তখন ওই সাইমা ওয়াশরুম থেকে গোসল করে বাইর হইল। চুল বেয়ে টুপটুপ করে পানির ফোঁটা পড়তেছে। তামিম এক নজরে সাইমার দিকে তাকিয়ে থাকলো। সাইমা বাথরুম থেকে বেরিয়ে তামিমকে দেখতে পেয়ে তাড়াতাড়ি আবারও ওয়াশরুমে চলে গেল। তামিম তাড়াতাড়ি করে সেখান থেকে চলে এসে রুমের সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর সাইমা বাহির হয়ে এসে তামিমকে বলল, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কিভাবে ঢুকছেন? আমি তো আপনার জন্য নাস্তা নিয়ে আসছি যে। তাই বলে অনুমতি না নিয়ে আমার রুমে ঢুকবেন? আমি আপনাকে রুমে দেখতে না পেয়ে
ওদিক গিয়েছিলাম। আপনাকে অনেকবার ডাকার পরেও আপনার রেসপন্স না পেয়েই ভেতরে ঢুকেছি। ওয়েট, আপনি আমার রুমের চাবি কোথায় পেয়েছেন? আপনার রেসপন্স না পেয়ে আমি রিসেপশন থেকে রুমের ডুপ্লিকেট চাবি আনতে গিয়েছিলাম। তাই নাকি? আচ্ছা, এত কথা না বলে চুপচাপ নাস্তা করে নেন, আমি বাইরের থেকে ঘুরে আসছি। ওকে। এরপর তামিম সেখান থেকে বেরিয়ে এসে লিফটে নিয়ে ছাদে চলে আসলো। ছাদে বসার জন্য 3 বা 4টে দোলনা আছে। তামিম গিয়ে দোলনায় বসলো। হঠাৎ তামিমের ফোনে একটা কল আসলো বাংলাদেশ থেকে। তামিম কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে বলল, স্যার, সব সর্বনাশ হয়ে গেছে। তামিম কথাটা শুনে অবাক হয়ে গেল। তাও নর্মাল গলায় বলল, কে আপনি, আর কিসের সর্বনাশের কথা বলছেন? স্যার, আমি আপনার সেক্রেটারি রাফি বলছি। স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে তা তো স্পষ্ট বলো। স্যার, বড় সাহেবকে বা কারা যেন খুন করে ফেলেছে। রাফির কথা শুনে তামিম যেন আকাশ থেকে পড়ল। তামিম কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা, আমি সকালের ফ্লাইটে চলে আসছি। তাকে স্যার। তামিম কলটা কেটে দিয়ে ছাদে বসে পড়লো আর কান্না করতে লাগলো। হঠাৎ হোটেলের অ্যালার্মের আওয়াজ শুনে তামিম হকচকিয়ে উঠল। তামিম জলদি করে ছাদ থেকে নেমে সোজা সাইমার রুমের দিকে গেল। কিন্তু সাইমার রুম এলোমেলো। তার মানে তামিম যেটাই ভেবেছিল সেটাই হয়েছে। বাংলাদেশে যাওয়ার আগে কেসটা এখান থেকেই সলভ করে যেতে হবে। তামিম তাড়াতাড়ি মিজুকে কল দিল। কল রিসিভ করতেই তামিম বলল, মিচু, দেখো তো সাইমার লোকেশন কোথায় দেখাচ্ছে। জি স্যার, এখনই দেখছি। ওকে দেখে আসবে জানাও। স্যার, সাইমার লোক যেন ওই ডেথ ন্যাশনাল ভ্যালিতে দেখাচ্ছে। ওকে, গুড জব। আমি এখন রাখলাম, সকালের ফ্লাইটে আমি দেশে ফিরছি। কিন্তু স্যার, মিশনের কথা ছিল কালকে, আপনি আজকেই সেরে ফেলছেন। মিজু, তুমি কি কিছু শুনো নাই? কি শুনবো স্যার? আমার বাবা মারা গেছে। কি বলছেন স্যার? আপনার বাবা মারা গেছে আর আমরা জানবো না? কিন্তু আমার সেক্রেটারি তা বলছে কে বা কারা যেন আমার বাবাকে খুন করেছে। স্যার, আপনাকে হয়তো কেউ মিথ্যে বলেছে। স্যার, তবুও আপনি যত তাড়াতাড়ি সম্ভব মিশন কমপ্লিট করে দেশে ফিরে আসেন। আমি এখন রাখছি, পরে তোমার সাথে কথা বলবো। এই বলে তামিম কল কেটে দিল। এরপর তামিম হোটেল থেকে বের হয়ে নিজের বুলেট প্রুফ গাড়িটা নিয়ে ডেথ ভ্যালির উদ্দেশ্যে রওনা দিল। ওইখানে পৌঁছে তামিম গাড়ি থেকে নেমে সাবধানতার সাথে ওইখানে ঢুকলো আর কোমর থেকে রিভলভারটা বের করে সামনে গুটি গুটি পায়ে এগোতে লাগলো। ওদের ডেরার কাছে পৌঁছতেই তামিম তার বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে নিল। তামিম ভেতরে ঢুকতেই দেখতে পেল সাইমাকে একটা চেয়ারে মুখ আটকে বন্দি করে রাখা হয়েছে। তামিম ভেতরে ঢুকতেই পেছন থেকে তামিমকে সবাই ঘিরে ধরলো। তামিম ওদের দিকে রিভলভার তাক করতেই তাদের বস এসে বলল, মিস্টার তামিম, ড্রপ দ্য গান, না হলে আমরা এই মেয়েটাকে শ্যুট করে দিব। মেয়েটাকে কিছু করিস না, আমি গানটা রেখে দিচ্ছি। ওকে। তামিম গানটা রেখে হাত উপরে করে বসে পড়ল। তামিম বসতেই তাদের বস আবারও বলল, আমি জানতাম আমাদের ধরতে স্পেশাল অফিসার মোতায়েন করা হয়েছে, তবে এটা জানতাম যে স্পেশাল অফিসারটা আমাদের প্রধানমন্ত্রী। তবে ভালোই হলো, দেশের প্রধানমন্ত্রীর মৃত্যু হবে একজন ক্রিমিনালের হাতে। বসের কথা শুনে তামিম আওয়াজ করে হাসতে লাগলো। তামিমকে হাসতে দেখে ওদের বস অবাক হয়ে গেল, তাই আবারও বলল, কিরে, তোর কি মরার ভয় নাই নাকি? আমি মারবো কেন, মারবি তুই। এটা বাংলাদেশ নয় যে এখানে তোর রাজত্ব চলবে, এটা ক্যালিফোর্নিয়া, এখানে শুধু আমাদের হুকুম চলে। ওদের কথা শুনে তামিম আবারও হাসলো আর বলল, তাহলে হয়ে যাক, কে তোকে মারতে পারে। এক বলার সাথে সাথেই ওদের একজনের লাশ পড়ে গেল। সবাই অবাক হয়ে তামিমের দিকে তাকিয়ে থাকলো। তামিম মুচকি এসে আবারও বলল, তামিমের রাজত্ব সবখানেই চলে। এই বলে তামিম তার রিভলভারটা নিয়ে যে বস তার মাথায় ধরলো, তারপর বলল, এবার বল, কার রাজত্ব কোথায় চলে। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। ওকে, এখন আমি যা বলবো সব করতে হবে, না হলে একজন একজন করে মরতে হবে। বলেন। প্রথমে সাইমার হাত খুলে দিয়ে দড়িগুলো আমায় দে, পরে আরেকটা চেয়ার এনে তুই আমার সামনে বসে পড়। এরপর তামিমের কথা অনুযায়ী সব করে তামিমের সামনের চেয়ারে বসে পড়ল। তামিমের ইশারা অনুযায়ী তাদের বসকে দড়ি দিয়ে বেঁধে দিল। দড়ি দিয়ে বেঁধে দিলে তামিম এবার জিজ্ঞেস করলো,
আচ্ছা, আমি যা বলবো সব কিছু ঠিকঠাক জবাব দিতে হবে। জবাব না দিলে এখানেই মরতে হবে। বলেন। এই পর্যন্ত 4টা খুন করেছিস, খুনগুলো কেন করেছিস? আর যারা খুন হয়েছে তারা সবাই মুহূর্তেই বড় ব্যবসায়ী হয়েছে। কিভাবে হয়েছে আর কেন খুন করেছিস? আমি সব কিছুর উত্তর জানতে চাই। আমার নাম রকি, সাইমন, রিয়াদ, মেহেদি, মিরাজ। আমরা সবাই একসাথে ইঞ্জিনিয়ারিং পড়তাম। তো আমরা সবাই মিলে একটা প্রজেক্ট নিয়ে এসেছিলাম। আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। প্রজেক্টটা হয়ে গেলে আমরা সবাই কোটিপতি হয়ে যেতাম, কিন্তু কেউ প্রজেক্টটার ভাগ কাউকে দিতে চাই নাই। তাই সবাই মিলে আমরা একজনের দুশ্মন হয়ে গেছি। হঠাৎ একদিন জানতে পারি আমাদের প্রজেক্টের ব্যাপারে পুলিশ জেনে গেছে। পুলিশ জেনে গেলেও আমাদের ভয় থাকতো না, কিন্তু প্রজেক্টটা ইনলিগাল হওয়ায় আমাদের সবার মনে ভয় ছিল। কিছুদিন আমরা চুপ ছিলাম। হঠাৎ একদিন শুনতে পাই মিরাজ আর মেহেদি নতুন ব্যবসা শুরু করেছে, সাথে নতুন বিয়েও করেছে। কিন্তু এর মধ্যে ওদের খুনের সম্পর্ক কি, বুঝলাম না। পুরোটা শুনেন। কিছুদিন পর পুলিশ আমাদের ধরার জন্য আসে, কিন্তু ভাগ্যক্রমে সেখান থেকে পালিয়ে আসি। এরপর আমি, সাইমন আর রিয়াদ, যাদের আপনি মেরে ফেলেছেন, আমরা এই 3 জন প্ল্যান করি ওদের মারার। সাইমন আর রিয়াদ রাতের আধারে ওদের রুমে এমন একটা কেমিক্যাল ছুঁড়ে আসি, যেটা ছোঁড়ার পর রুমে 20 মিনিটের বেশি থাকলে কোনো মানুষ থাকলে সাথে মরে যাবে। আর এইভাবেই দুজনের রুমে বিষটা ছুঁড়ে দিই। আর 30 মিনিট পরেই ওদের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর সাইমন আর রিয়াদ মিলে ওদের ফাঁসিতে লটকায়। তাই সবাই ভেবে নিয়েছিল ওরা আত্মহত্যা করেছে। বাহ বাহ, ভালোই প্ল্যান। ওরা ওদের মেরেছিস, কিন্তু এবার তোদেরকে বাঁচাবে ফাঁসির কাঠগড়া থেকে। স্যার প্লিজ আমাদের শাস্তি কম করার ব্যবস্থা করুন। ওকে, আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে আগে আমাদের বাংলাদেশে যাই, তারপর বাকিটা দেখা যাবে। তামিম পুলিশকে কল দিয়ে এখানে আসতে বলে। পুলিশ এখানে আসলে তামিম পুলিশের হাতে রকি আর তার সাথীদের তুলে দিয়ে সাইমাকে কোলে করে গাড়িতে তোলে। সোজা গাড়ি নিয়ে হোটেলে চলে আসলো। এরপর সাইমাকে নিয়ে নিজের রুমে চলে গেল। এরপর বিছানায় শুইয়ে দিয়ে মুখে পানি মারল। মুখে পানি মারতেই সাইমার হুঁশ ফিরল। হুঁশ ফিরতেই সাইমা বলল। তামিম পুলিশের হাতে রকি আর তার সাথীদের তুলে দিয়ে সাইমাকে কোলে করে গাড়িতে তোলে। সোজা গাড়ি নিয়ে হোটেলে চলে আসলো। এরপর সাইমাকে নিয়ে নিজের রুমে চলে গেল। সাইমাকে বিছানায় শুইয়ে দিয়ে মুখে পানি মারল। মুখে পানি মারতেই সাইমার হুঁশ ফিরতেই সাইমা বলল, এটা কোথায়? আমার রুমে আছেন। আপনার রুমে কেন? আপনাকে ওরা ধরে নিয়ে গেল কিভাবে? আমি যখন নাস্তা করে বের হয়ে আপনাকে খুঁজছিলাম, তখন ওয়েটার ড্রেস পরা একজন এসে আমাকে অজ্ঞান করে ফেলে। তারপর একেবারে এখানেই জাগালেন। ও আচ্ছা, ওকে, ব্যাগ গুছিয়ে রাখেন। আমরা সকালে নাস্তা করেই দেশে ফিরবো। আজকেই আসলাম, আবার আজকেই? হ্যাঁ, বাংলাদেশে নাকি কোনো সমস্যা হয়েছে আবারও। আচ্ছা, এইবার এখানে ঘুমিয়ে পড়ুন। আমি আপনার রুম থেকে আপনার জিনিসপত্র নিয়ে আসছি, আর আমি ব্যতীত অন্য কাউকে রুমের দরজা খুলতে দিবেন না। আচ্ছা, এখন কটা বাজে? এখন প্রায় রাত 1টা বাজে। চুপচাপ ঘুমান। এরপর তামিম রুমের দরজা বন্ধ করে দিয়ে লিফটে করে সাইমার রুমে চলে আসলো। এরপর সাইমার রুম থেকে সব কিছু নিয়ে আবারও নিজের রুমে চলে আসলো তামিম রুমে এসে দেখে সাইমা ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমাই গেছে? তামিম চুপি চুপি সাইমাকে দেখতে লাগলো। বাহ, ঘুমালে বেশ সুন্দর লাগে তো, কিন্তু এই মুখের উপর চুলগুলো বড্ড বিরক্ত করতেছে। এইগুলো সরিয়ে দিয়ে আরও সুন্দর লাগবে। তামিম সাইমার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে অপর রুমে চলে গেল। এই হোটেলের এটাই একমাত্র রুম যেটা 2টা বেডরুম আছে। তামিম অপরটায় গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা তামিম আর সাইমা নাস্তা করে সোজা এয়ারপোর্টে চলে আসলো। সব নিয়মকানুন মেনে দুজনেই প্লেনে বসে পড়ল। যথাসময় প্লেন ছেড়ে তার গন্তব্যের দিকে রওনা দিল। দুপুর 1:30-এ তামিম আর সাইমা বাংলাদেশে ল্যান্ড করলো। তামিম এয়ারপোর্ট থেকে বেরিয়ে ইন্সপেক্টর বিল্লাকে কল দিয়ে এয়ারপোর্টে আসতে বলল। তামিম বাইরে এসে দেখে বিল্লা গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সাইমাও তামিমের পিছু পিছু এয়ারপোর্টের বাইরে আসলো। সাইমা এয়ারপোর্টের বাইরে আসলে তামিম সাইমাকে বলে, মিস সাইমা, আপনি ওনার সাথে চলে যান। ওকে। মিস বিল্লাল, আপনি ওনাকে ঠিকমতো ওনার বাড়িতে পৌঁছে দিবেন। আবারও দেখা হবে। মিস সাইমা, আপনার সাথে ট্রিপে বেশ ভালোই লাগছে। এই যে, এটা রাখুন, সময় করে চলে আসবেন। এই বলে তামিম সাইমার থেকে বিদায় তার বাসার দিকে রওনা দিল। বাসায় পৌঁছতেই তার মা এসে তামিমকে জড়িয়ে ধরল। তার মা বলল, কেমন আছিস বাবা?
আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। আমি ভালো আছি, তোর বাবা ওনার রুমেই আছেন, গিয়ে দেখা করে আয়। আচ্ছা মা। এরপর তামিম সেখান থেকে তার বাবার রুমে এসে দরজার কড়া নাড়ল। তার বাবা তাকে ভিতরে ঢোকার অনুমতি দিলে সে ভেতরে ঢুকে তার বাবার সামনে দাঁড়ালো। কেমন আছিস বাবা? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো বাবা? আমিও ভালো আছি, তবে আজ তোকে আমার একটা কথা রাখতেই হবে। আচ্ছা বলো বাবা। আমি বলতে চাচ্ছিলাম। বাকিটা আর বলতে পারলো না, তার আগেই তামিমের ফোন আসলো। তামিম ফোনটা রিসিভ করার জন্য একটু আড়ালে আসলো। তামিম ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বলল, স্যার একটা কেস আসছে। আবারও কি সমস্যা? স্যার দেশের বড় বড় 3টা ব্যাংক থেকে টাকা রাতারাতি উধাও হয়ে গেছে, মোট $782 বিলিয়ন বেশি, কিন্তু ব্যাংক ম্যানেজারের কোনো খবর নাই। ওকে, বিষয়টা নিয়ে তোমার সাথে কালকে আমি আলোচনা করব, এখন রাখছি। আচ্ছা স্যার। তামিম কলটা কেটে দিয়ে আবারও তার বাবার সামনে এসে দাঁড়ালো আর বলল, বাবা তুমি কি যেন বলতে চেয়েছিলে? আমি বলতে চাইছিলাম যে আমার তো বয়স হয়েছে, তাই ভাবলাম আমার মন্ত্রিত্ব তোর হাতে সঁপে দিতে। বাবা তোমাকে আমি আগেই বলেছি আমার এসব পছন্দ না। আমি এবার তোর কোনো কথাই শুনতে চাই না, আজকে আমার কথা মানতেই হবে। ওকে বাবা, তবে এখন শুধু কাগজে কলমে আমাকে মন্ত্রিত্ব দিয়ে দাও। এখন একটা মিশন পড়ে গেছে, মিশনটা কমপ্লিট করে আমি অফিসিয়ালি অনুষ্ঠান করে শপথ গ্রহণ করব। ওকে, তাই হবে। এরপর তামিমের বাবা সুকেশ থেকে কিছু ডকুমেন্টস বের করে সেগুলো তামিমের সামনে রাখলো আর বলল স্বাক্ষর করে দিতে। স্বাক্ষর করা শেষ হলে তামিমের বাবা কাগজগুলো আবারও সুকেশে ঢুকিয়ে রাখলো। বাবা এবার তুমি খুশি তো? এবার আমি খুশি। ওকে বাবা, আমি এবার আমার রুমে গেলাম, গত 3 দিন ভালোভাবে ঘুমাতেই পারিনি। আচ্ছা যাও। এরপর তামিমের বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলো। নিজের রুমে এসে টাকা উধাও হওয়ার বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে গেল তামিম। এতগুলো টাকা উধাও হয়ে গেল, কিন্তু কারোরই কোনো চিন্তা নেই। কিন্তু কেন? কে এই টাকা উধাও করলো? না, কাল থেকে আমাকে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। এখন এত না ভেবে ঘুমিয়ে পড়ি, তাতেই মঙ্গল, কারণ কাল সকাল থেকে এই কেসটা নিয়ে এগুবো, এখন ঘুমায়। অন্যদিকে সাইমা পড়তে বসলো। হঠাৎই তার তামিমের কথা মনে পড়ল। তামিমের কথা মনে পড়তে মুচকি হাসি দিয়ে পড়তে লাগলো। কিছুক্ষণ পড়ার পর তার মোবাইলটা নিয়ে কার্ডটা বের করলো। কার্ডটা বের করে তামিমের নাম আর নাম্বার সাথে ঠিকানা দেওয়া আছে। সাইমা নাম্বারটা তুলে কল দিতে যাবে, তখনই সাইমা মনে হলো হয়তো তামিম ঘুমাবে, তাই আর কল দিল না। সকালবেলা নাস্তা করে সোজা মিজুর বাসার দিকে রওনা দিলাম। এতক্ষণ তো মিজুকে সেটা নিয়ে চিন্তিত ছিলেন। চলুন মিজুর পরিচয়টা দিয়ে দিই, সাথে তামিমের পরিচয়টাও দিয়ে দিব। মিজু হলো সিক্রেট এজেন্ট আর তামিম একটা গোয়েন্দা সংস্থার প্রধান। সে সূত্রে মিজু আর তামিম এত ঘনিষ্ঠ। আর কিছুদিন আগে খুনের রহস্য বের করতে তার বাবাই তাকে অর্ডার করেছিল, তাই সে কেসটা নিয়েছিল। অথচ 3 দিনে কেসটা ক্লোজ। খুনি তাদের সামনে ঘুরতেছিল, অথচ তারা কেউ কিছুই বুঝতে পারেনি। হয়তো টাকা খেয়ে চুপ ছিল। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ক্যালিফোর্নিয়া হোটেলটা কার? ক্যালিফোর্নিয়া হোটেলটাও তামিমের? যাই হোক, এবার গল্পে আসা যাক। তামিম মিজুর বাসায় পৌঁছে কলিং বেল বাজালো। প্রথমবারে খুলে না দিলে দ্বিতীয়বার আবার কলিং বেল দিতেই যাবে, তখনই মিজু এসে দরজা খুলে দিল। মিজু তামিমকে দেখে বলল, আরে স্যার আপনি এত সকালে? আসতেই হলো। স্যার আমাকে বলতেন আমি চলে আসতাম। আচ্ছা, কালকে যে কেসটার কথা বলছি ওটার ব্যাপারে কথা বলতে আসছি। স্যার আসুন। এরপর মিজু আর তামিম একটা রুমের সামনে গেল, যে রুমটা অপটিক্যাল ফাইবার দ্বারা ঘেরা। এটি ভেদ করে কোনো বুলেট ভেতরে যেতে পারবে না, আর রুমটার দেওয়াল ভাঙাও এত সহজ না। এরপর দুজনে রুমের দরজার সামনে দাঁড়িয়ে তামিম প্রথমে ফিঙ্গার দিব, তারপর চোখের রেটিনা স্ক্যান দেওয়ার পর ভয়েসে বলল, হেসিল ওপেন। সাথে সাথেই রুমের দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই তামিম আর মিজু দুজনেই রুমে ঢুকলো, আর সাথে সাথেই ক্লোজ সিল ডোর বলে দরজাটা আবার বন্ধ করে দিয়ে গেল। দরজাটা খুলতেই তামিম আর মিজু দুজনেই রুমে ঢুকলো, আর সাথে সাথেই ক্লোজ সিল ডোর বলে দরজাটা আবার বন্ধ হয়ে গেল। রুমের ভেতরের দিকটা নিউক্লিয়ার কম্বিনেশন দ্বারা সমৃদ্ধ, তাই এটাতে কেউ অতি সহজে ঢুকতে পারবে না। তামিম রুমের একটা চেয়ারে গিয়ে বসলো, অপর পাশে মিজু গিয়ে কম্পিউটারের সামনে গিয়ে বসলো। আর তামিম মিজুকে বলল, মিজু টাকা উধাও হয়েছে কখন?
স্যার টাকা উধাও হয়েছে কালকে। ওকে, যে ব্যাংকগুলো টাকা উধাও হয়েছে সবগুলো ট্রানজ্যাকশন চেক করে আমাকে জানাও। স্যার এখানে জনতা ব্যাংক থেকে 1500 কোটি করে 10টা অ্যাকাউন্টে মোট প্রায় 350 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। আর ওকে, তারপর দেখো ওই নামটা বা ওই অ্যামাউন্ট অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়েছে কিনা। পাইছি স্যার, প্রত্যেক ব্যাংক থেকে প্রায় 10টা অ্যাকাউন্টে প্রায় 78,000 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে। ওকে গুড, এবার সকল ট্রানজ্যাকশনের সময় নিয়ে লোকেশন চেক করো, যদি না পারো তাহলে আইপি ধরার চেষ্টা করো। ওকে স্যার, চেষ্টা করছি। একটু পর মিজু আবার বলল, স্যার আপনি অ্যাড্রেস পেয়ে গেছি। ওকে, এবার ট্র্যাক করো। স্যার লোকেশন পাঞ্চ করেছো তাই তো? স্যার ওকে, আমি দেখছি। এরপর তামিম কম্পিউটারে কিবোর্ডে হাত চালালো, কিন্তু কোনোভাবেই লোকেশন এক জায়গায় থামছে না, মানে লোকেশন পরিবর্তন হচ্ছে। তামিম আবারও হাত চালাতে লাগলো, কিন্তু এবারও পারলো না। তামিম এবার রাগে আবার কিবোর্ডে হাত চালাতে যাবে, তার মধ্যে একটা মেসেজ আসলো। কে আপনি? এভাবে আমাদের সার্ভারে অ্যাটাক করছেন কেন? ব্যাংক থেকে টাকা সরিয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, আর ওই টাকাগুলো ব্ল্যাক মানি ছিল। তাই বলে এত টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করার মানে হয় না। আরে ভাই, হুদাই ভেজাল করছেন কেন? তুমি ব্যাংক থেকে টাকা সরিয়েছো, আমরা চলতে পারছি না। আরে ভাই, যেখানে ব্যাংক ম্যানেজার আর মালিক চুপ আছে সেখানে আপনি কেন খামোকা ঝামেলা করছেন? আচ্ছা সরি ভাই। ওকে, যদি আবারও আমাকে ধরতে ইচ্ছা হয় তবে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে ধরে দেখান। চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ করলাম। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। এরপর সাথে সাথে চ্যাটবুকটা উধাও হয়ে গেল। তামিম কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে মিজুকে বলল, মিজু চলো এবার ওদের নিয়ে একটু খেলা যাক, তবে এখন না, আমি বাসায় যাব, বিকালবেলা আবার আসবো, তখন ওদের ধরবো। ওকে স্যার। এরপর তামিম আর মিজু রুমটা থেকে বেরিয়ে এলো। তামিম মিজুর বাসা থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে আসলো। বাসায় এসে সোফায় গিয়ে বসে পড়লো। দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখে এখনো 12টা বাজতেছে। তাই তামিম টিভিটা অন করলো। টিভিটা অন করতেই দেখলো ব্রেকিং নিউজ, দীর্ঘ 10 বছর পর আবারও বাংলাদেশে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। আজ থেকে দীর্ঘ 10 বছর আগেও এমন একটা ঘটনা ঘটেছিল। ওই সময় হ্যাকাররা বাংলাদেশে ব্যাংক থেকে 200 কোটি টাকা মেরে দিয়েছিল। তবে এবার ধারণা করা হচ্ছে তার থেকেও বেশি টাকা লুটপাট হতে পারে। জনগণের মুখে একটাই প্রশ্ন, কে এই কাজ করলো? আর পুলিশ তাদের ধরতে কতদূর চেষ্টা করছে? পরবর্তী আপডেট খুব শীঘ্রই আসছে, চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপনাদের সাথে আমি রোবাইয়া নাসরিন। এমন খবর শুনে খুব একটা অবাক হলাম না, কারণ আমার আগে থেকেই জানা ছিল যেখানে পুরো বাংলাদেশের ব্যাংকের সিকিউরিটি সিস্টেম পরিচালনায় রয়েছে বাংলাদেশের নম্বর 1 হ্যাকার, যাদের লোক FSH-10 ফাইটার স্পেশাল হ্যাকার 10 বলে চিনে, তাদের টপকিয়ে হ্যাক করে নিল হ্যাকাররা। কিভাবে সম্ভব? যাক, এসবের কিছু আসে যায় না। এখানে তো আর আমার টাকা নেই না, আমাকে আবারও ছদ্মবেশ ধারণ করতে হবে দেখছি, না হলে ওদের ধরা পসিবল না। কিন্তু BSH-15 থাকতে হ্যাক হলো কিভাবে? না, কিছুই মাথায় আসছে না। আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। ফ্রেশ হয়ে মাকে খাবার দিতে বললাম। খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। গোপনেই করতে হবে, না হলে কোনো কিছু করতে পারবো না। গোপনে থাকতে হলে আমাকে আবার ভার্সিটি স্টুডেন্ট সাজতে হবে। আমি নাস্তা করে ভার্সিটির দিকে রওনা দিলাম। আমি ভার্সিটির দিকে যেতেই দেখলাম কেউ অ্যাক্সিডেন্ট করেছে, মাথা থেকে অনেক রক্ত বের হচ্ছে, কেউ হসপিটালেও নিচ্ছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি তাড়াতাড়ি করে তাদেরকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার প্রথমে ট্রিটমেন্ট করতে চায়নি, অ্যাক্সিডেন্টের ব্যাপার বলে। পরে আমার অনেক জোরাজুরিতে ট্রিটমেন্ট করলো। পরে হাসপাতালে গিয়ে দেখি উনি তো আনোয়ার সাহেব। সব ট্রিটমেন্টে শেষে আমি আনোয়ার সাহেবের কাছে বিদায় নিতে গেলাম। আঙ্কেল, তাহলে আজ আমি আসি। সে কি, তুমি আমাকে এত হেল্প করলে অথচ এভাবে চলে যাবে? জি আঙ্কেল, এখন তো আর কিছু করতে হবে না। আর আপনি বললেন আপনার মেয়ে সাইমা আসছে, তাহলে আর আমার এখানে থাকার দরকার নেই। সাইমাকে কল দিচ্ছি, সাইমা পথে আছে। ওকে, বাসায় একবার এসো। জি আঙ্কেল, অবশ্যই। আসি তাহলে, আসসালামু আলাইকুম। সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আজ আর ভার্সিটিতে যাওয়া হয়নি, চলে গেলাম বাসায়। এত তাড়াতাড়ি চলে আসায় মা বলল,
কি হলো, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কিছু হয়নি। তাহলে চলে এলি যে? রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তাই দেরি হয়ে গেল, তাই বাসায় চলে এসলাম। ঠিক আছে, গিয়ে বিশ্রাম নে। একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা আবার মিজুর বাসায় গেলাম। আবারও আমি আর মিজু বসে গেলাম কম্পিউটার নিয়ে। লক্ষ্য হলো কে বা কারা ব্যাংকের টাকা মেরে দিয়েছে তা বের করা। নিজের কম্পিউটারটা ওপেন করলো, ঢুকে গেল ডার্ক ওয়েবসাইটে। কিছু সময় বিচরণ করার পরেই তেমন কাউকে পাইনি। তবে এভাবে বসে থাকলে তার হবে না, কিছু তো একটা করতেই হবে। আমার দেশের মানুষ টাকা মেরে দিবে, আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। আরও কিছু সময় পর কম্পিউটার চলতে লাগলো। এমনভাবে কিবোর্ডে চাপ দিচ্ছি যেন পুরো হাতটাই মেশিন। অনেকক্ষণ কম্পিউটার চালিয়ে একটা জিনিস চোখে পড়লো, যেটার মাধ্যমে এই হ্যাকারকে ধরা যেতে পারে। কিন্তু যেই ফাইলে তথ্যটা ছিল সেটা ওপেন করতেই ডিলিট হয়ে গেল। কিছু বুঝতেই পারিনি, আর কিছু না ভেবে কম্পিউটার ছেড়ে উঠে গেলাম। মিজুকে বললাম, মিজু, আবারও প্রমাণটা হাতছাড়া হয়ে গেল। কি যে করি মাথায় কিছুই আসছে না। স্যার, এত চিন্তা করার কোনো দরকার নেই, বাসায় গিয়ে বিশ্রাম নেন। এরপর মিজুর কথা অনুযায়ী সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি কিছুটা দেরি হয়ে গেল। আমি আরও আগেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। প্ল্যান অনুযায়ী ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই দেখলাম কিছু মেয়ে কিছু ছেলেকে ডিস্টার্ব করছে। আমি সেখানে গেলাম। ছেলেগুলোকে আমি আগেই চিনি, এখানকার সিনিয়র আমার, আর মেয়েগুলো ওদের জুনিয়র ক্লাসে। আমি সেখানে গিয়ে বললাম, আরে ভাই, কি করছেন? এরা তো আপনার ছোট বোনের মতন, কেন ডিস্টার্ব করছেন? ছেড়ে দিন তো ভাই, ছেড়ে দিন ভাই, খামোকা ডিস্টার্ব করে কি লাভ? তুই কে রে যে তোর কথা এদের যেতে হবে? ভাই, এরা আমার ক্লাসে, তাই বলছি কি এদের ছেড়ে দিন। আসলে ওরা আমার ক্লাসেরই না, তবে যে ভার্সিটি পার করে ফেলেছি। এখানে তো শুধু প্ল্যান অনুযায়ী সামনে এগোতে হবে। বেশি বকবক না করে এখান থেকে যা তো। ওকে ভাই, যাচ্ছি, তবে ক্লাসে নয়, প্রিন্সিপালের কাছে। কি বললি? আমাদের নামে বিচার দিবি? যা দেখি তুই প্রিন্সিপালকে কি করে বিচার দিস। আমি আর কিছু না বলে প্রিন্সিপাল স্যারের কাছে চলে গেলাম। স্যার আর আমি এসে দেখি এখানে কেউ নেই। স্যার তো রেগে গেল আমার উপর। স্যার আমার কথা বিশ্বাস না করেই চলে গেল। আমি আর কি করব? আমি ক্লাস করতে চলে গেলাম। ক্লাস করার মাঝে প্রিন্সিপাল স্যার আসলো আর আমাকে দাঁড় করালো। তুমি বলেছিলে তোমার ক্লাসে কোনো মেয়েকে সিনিয়ররা ডিস্টার্ব করতেছে, এটা কি সত্যি? জি স্যার। তাহলে সেই মেয়েগুলো কোথায়, দেখাও তো। এই যে ওরা। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। স্যার চলে গেল। আমি ক্লাসের দিকে গেলাম। যে কোনো একটা ক্লাসে ঢুকে বসে পড়লাম। ক্লাস শেষ হলে বাসায় চলে এলাম। পরের দিন ভার্সিটির দিকে রওনা দিলাম, কিন্তু মাঝখানে গিয়ে গাড়ি থেমে গেল। কতগুলো লোক মিলে আমাকে ধরে ঘিরল। আমি কিছুই বুঝে ওঠার আগেই তারা আমার মুখে রুমাল দিয়ে চেপে ধরলো। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি ভার্সিটির বড় ভাইগুলো সামনে দাঁড়িয়ে আছে। বুঝলাম কাহিনী খুব খারাপ হতে যাচ্ছে। ভাই, আপনারা আমাকে কিডন্যাপ করলেন? হ্যাঁ, কি মনে করেছিস তুই প্রিন্সিপালকে বলে মেয়েগুলোকে ছাড়িয়ে নিয়ে যাবি? আমরা কিছু করব না, তা কেমন হয়? ভাই, ভুল হয়ে গেছে, আর কখনো করবো না, মাফ করে দিন। হ্যাঁ, ভয় পাইলি? আরে এখন তো সবে শুরু। তোকে আজ এমন মার দিব যাতে কখনো আর সামনেও দাঁড়াতে না পারিস। না ভাই, আর কখনো এমন করবো না, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। তোর কোনো মাপ নেই, এই মার তোরা। আমাকে মারতে যাবে তার আগেই পুলিশ চলে এলো। আমি নিজেও অনেক অবাক, এখানে কেন পুলিশ? বড় ভাইগুলো তাড়াতাড়ি করে পালালো, আমাকে বেঁধে রেখে পালিয়েছে। আমি বাধা আছি দেখে একজন পুলিশ আমার কাছে আসলো। আমি তো পুলিশটাকে দেখে অবাক, কারণ লেডি পুলিশ। লেডি পুলিশ বলে অবাক হয়েছি তা না, অবাক হয়েছি আমার সামনে যে আছে সে আর কেউ না, সাইমা। সাইমা বলল, আপনাকে ওরা বেঁধে রাখলো কেন? আসলে ভার্সিটিতে ওদের মুখের উপর কথা বলেছি বলে। আমার কথা শুনে সাইমা অবাক হয়ে গেল আর বলল, কি, যে কিনা ক্রিমিনালদের ধরে, আর আজ সে কিনা ভয় পেয়ে আছে? ধুর, চুপ করো তুমি যাও, তোমার ডিউটি করো। যাচ্ছি। এরপর সাইমা চলে গেল। আমি আবার ভার্সিটিতে চলে আসলাম। প্রথম ক্লাস তো চাঁদে গেল। পরের ক্লাস করতে ঢুকলাম, তখনই আমার ফোনে কে যেন ফোন দিল। বের করে দেখি আননোন নাম্বার, তাই কেটে দিলাম। কিন্তু কিছু সময় পর আবারও ফোন এলো, তখন রিসিভ করলাম। কে বলছেন? আমি ফিশ 10-এর ডেভিল বলতেছি। জি বলুন। শোনো, তুমি কি ফ্রি আছো? ফ্রি থাকলে আমার বাসায় আসতে।
কোনো সমস্যা? কিন্তু আমি আপনার বাসা চিনি না। না, কোনো সমস্যা না, আমি তোমার হোয়াটসঅ্যাপের লোকেশন পাঠিয়ে দিচ্ছি। জি, আমি একটু পরে আসবো, এখন রাখি তাহলে। ফোন কেটে দিয়ে ক্লাস করতে মনোযোগ দিলাম। ক্লাস শেষ করে আমি সোজা মিজুর বাসার কাছে গেলাম। সেখান থেকে মিজুকে সাথে নিয়ে ডেভিডের ঠিকানা অনুযায়ী ডেভিডের বাসার দিকে রওনা দিলাম। ডেভিডের বাসায় গিয়ে দেখলাম ডেভিড মনমরা হয়ে বসে আছে। আমি কারণ যাইতে চাইলে বলে কিছুক্ষণ পরে বলবে। তারপর ওখানে দুপুরের খাবার খেলাম। এখনও মনমরা করেই বসে আছি, কাহিনী তেমন ভালো লাগছে না। তাই তাড়াতাড়ি খাবার শেষ করে ডেভিডের থেকে জানতে চাইলাম কি হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা। কি হয়েছে? আপনি এমন মনমরা হয়ে আছেন কেন? কি হয়েছে বলেন। তুমি তো জানো ব্যাংক থেকে কেউ টাকা হাতিয়ে নিয়েছে। হ্যাঁ জানি। ওখানে আমার টাকাও ছিল। আর সবচেয়ে বড় কথা কি জানো? জি আঙ্কেল বলেন। আমি ফিশ টেনের হেড। তুমি তো কম্পিউটারের অনেক কিছুই জানো, তাই না? এই একটু একটু। কেন? দাঁড়াও বলতেছি। আমরা ওই হ্যাকারের কোনো হদিশ পাচ্ছি না, কি করবো এখন বলো? আমি তো এসব কিছুই জানি না। আপনার এত বড় টিমের একজন মেম্বার, আমি এখানে কি করতে পারি? এই টিম কিছু করতে পারতেছে না। জান ওই টিমের হেড হয় সরকার আমার ওপর প্রচুর চাপ দিচ্ছে। আমি কিছুই করতে পারছি না। তাহলে আমি কি করতে পারি? মিজুর কাছে জানতে পারলাম তুমি অনেক ভালো সাইবার পারদর্শী। আমি মিজুর দিকে একবার তাকালাম। আমি আবারও বললাম জি, কিন্তু ওটার সাথে এটার কি সম্পর্ক? আছে সম্পর্ক, হয়তো তুমি আমাদের কোনো সাহায্য করতে পারবে। কি বলেন? পুরো ব্যাংকের কাজ আমি কিভাবে কি করব? সেটা না হয় তুমি আমাদের অফিসে গেলেই দেখবে তুমি কি করতে পারো। আচ্ছা, আপনি যখন বলছেন তখন না হয় যাব, কিন্তু আমি জানি না পারবো কি না কিছু করতে। তবে আমার বিশ্বাস তুমি চাইলে কিছু একটা করতে পারো। ওকে, তুমি গেলেই পারবে। আমি তোমাকে ফোন দিয়ে বলে দিব কি কি করতে হবে। ওকে, তাহলে আজ আসি। আজ থেকে যাও, কালকে তোমাকে নিয়ে অফিসে যাব। না, আমি নিজেই কালকে আপনার অফিসে যাব। আপনি ফোন দিয়ে বলে দিয়েন আমাকে কি কি করতে হবে। তারপর আমি সেখান থেকে বিদায় নিয়ে মিজুর বাসায় চলে আসলাম। আবারও দুইজনেই বসে পড়লাম কম্পিউটার নিয়ে। আমি কম্পিউটারে খুব বেশি মনোযোগ দিলাম, এত বেশি মনোযোগ দিলাম যে কখন যে 12টা বেজে গেল বুঝতেই পারিনি। এরপর তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আমার কাছে ডুপ্লিকেট চাবি থাকা সহজে না ডিকেই ঢুকে পড়লাম। এরপর সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে মায়ের চিল্লাচিল্লিতে ঘুম থেকে উঠলাম। মা ডেকে দিয়ে চলে গেল। তারপর মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে নিলাম। এরপর নিজের রুমে গিয়ে কি করতে পারি সেটা নিয়ে চিন্তা করতে লাগলাম। রুমের মধ্যে এদিক ওদিক হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ডেভিড ফোন দিল। জি মিস্টার ডেভিড, বলেন। তুমি কি এখন আসতে পারবে? জি, কোথায় আসতে হবে বলেন। তুমি বাসা থেকে বের হলে একটা কার পাবে, সাদা রঙের, ওইটাতে উঠে যাও। তারপর? তুমি ওঠো, তারপর ড্রাইভার তোমাকে নিয়ে আসবে। ওকে। বাইরে এসে গাড়ি দেখতে পাই। তারপর গাড়িতে উঠে গেলাম। গাড়ি চালাতে থাকলাম। কিছুক্ষণ গাড়ি চালার পর অফিসের সামনে গিয়ে থামলো। আমি অফিসের ভিতরে ঢুকতে যাব, কিন্তু সিকিউরিটি আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি শেষে উপায় না পেয়ে ডেভিডকে ফোন দিলাম। ডেভিড তাদের সাথে কথা বলে পরে আমাকে যেতে বলে। আমি গিয়ে দেখলাম একটা রুমের সামনে ডেভিড গিয়ে দাঁড়িয়ে আছে। আমি ডেভিডের কাছে গিয়ে বললাম, মিস্টার ডেভিড, আপনাদের সিকিউরিটি খুব স্ট্রং, আমাকে আসতেই তো দিচ্ছে না। তা তো হবেই। আচ্ছা চলো দেখি কি সাহায্য করতে পারো। জি চলুন। ডেভিড আমাকে নিয়ে একটা রুমে গেল। এত ভালো মানের সিস্টেম আমি এর আগে কখনো দেখিনি। এখন কিভাবে কি করব কিছুই বুঝছি না। আর এখানে যারা আছে সবাই মাস্ক পরে আছে। আমি ডেভিলকে বললাম, আমি সবাই মাস্ক পরে আছি কেন? এখানে সবাই শুধু আমাকেই চিনে, আর কেউ কাউকে চিনে না। সবার পরিচয় গোপন করা। বুঝতেই পারতেছো কত বড় কাজ করতে হয়। জি আচ্ছা চলেন, আপনার কম্পিউটারের কি অবস্থা একটু দেখি। দেখো, এই 15টা আমাদের কম্পিউটার। ওই হ্যাকার আমাদের কম্পিউটার নিজের আয়ত্তে রেখেছে। আমরা কোনো কম্পিউটার ওপেন করতে পারছি না। ওকে, আমি দেখছি কি করা যায়। একটা চেয়ার নিয়ে বসে গেলাম কম্পিউটারের সামনে। কিবোর্ডে হাত চালাতে লাগলাম, কিন্তু কিছুতেই কম্পিউটার ওপেন হচ্ছে না। ডেভিড, এখানে হেড কম্পিউটার কোনটা? এটা আমি চালাই। মেইন ডিভাইস হচ্ছে এটা। এখান থেকে সব কম্পিউটারের সার্ভিস দেয়া হয়। ঠিক আছে। আমি মেইন কম্পিউটারের সামনে গিয়ে বসে পড়লাম। কিবোর্ডে প্রচুর হাত চালাচ্ছি, কিন্তু কোনোভাবেই কম্পিউটার ওপেন হচ্ছে না। শেষে একটা সিদ্ধান্ত নিলাম। মিস্টার ডেভিড, আপনার কম্পিউটারের সব ডেটা কি শুধু এখানেই আছে নাকি অন্য কোথাও আছে? সব ডাটা কপি করা আছে। তাহলে তো আর কোনো সমস্যা নেই। এবার আপনার সব কম্পিউটার ওপেন হয়ে যাবে। কিভাবে? এই যে দেখেন কিভাবে হয়। কম্পিউটারের সব
কানেকশন ডিসকানেক্ট করে দিন, মানে সব লাইন অফ করে দিন। তাহলে করেন আগে, তারপরই বুঝবেন। ডেভিড সব লাইন অফ করে ফেললাম। তারপর আমি মেইন কম্পিউটারটা সকেট থেকে খুলে নিয়ে ফেললাম। তারপর ডেভিডকে বললাম আবারও সব কানেক্ট করতে। কিন্তু তুমি এটা খুলে নিলে কেন? এটা তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পিউটার। আর হ্যাকাররা এই কম্পিউটারটি তাদের করে রেখেছে, মানে তারা কানেক্টেড করছে। এটা ছাড়া বাকি কম্পিউটারগুলো ওপেন হবে, দেখেন হয় কি না। তারপর ডেভিডের কথা মতো মূল কম্পিউটারটা ছাড়া বাকি কম্পিউটারগুলো কানেক্ট করলো, আর সাথে সাথে আমার কথা মতন কম্পিউটার ওপেনও হয়ে গেল। এসব কেমনে কি হলো? কিছু তো বুঝলাম না। হ্যাকাররা এখনও সব কম্পিউটার তাদের হাতে দেয়নি। তারা কোনোভাবে জানতে পেরেছে আপনার মূল কম্পিউটার কোনটা, তাই হ্যাকাররা আপনার মূল কম্পিউটারই তাদের কন্ট্রোল রেখেছে। এখন কি আমরা হ্যাকারদের ধরতে পারবো? সেটা আপনারা বুঝবেন কিভাবে কি করবেন। আমি আসলাম, তারপর আমি চলে আসতে যাব, তখনই মিস্টার ডেভিড একটা প্যাকেট দিয়ে বলল, এই না, তুমি অনেক কষ্ট করলে, এখানে 50,000 টাকা আছে, রেখে দাও। লাগবে না, আমি আপনাদের হেল্প করতে পেরেছি তাতেই অনেক। আরে কি বলো, নাও, কাজে লাগবে। এটা যদি দিতে হয় কোনো অসহায় মানুষকে দিন, তাহলে সে অন্তত আর কষ্টে বেঁচে থাকবে না, কিছুটা হলেও স্বচ্ছন্দ হবে। তুমি যদি এটাই চাও তাহলে আমি এটাই করব। তবে হ্যাঁ, তোমার সাহায্য আমাদের আবারও লাগবে। তখন না হয় জানবেন। আসছি, ভালো থাকবেন। তারপর আমি চলে এলাম BSH 15 অফিস থেকে। ওখানে প্রায় আমার 2 ঘন্টা লাগলো। তারপর আবারও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে কারো ফোনে ঘুম ভেঙে গেল। আমি টিভিটা অন করলাম। রাত 8টার খবর। টিভি অন করতেই টিভিতে যেই খবর শুনলাম তাতে তো মাথা পুরো হ্যাং হয়ে উঠল। ব্রেকিং নিউজ, 4,000 কোটি টাকা লুটপাট করার পরে আবারও বাংলাদেশের ব্যাংকে সাইবার হামলা চালালো হ্যাকাররা। তবে এবার কোনো টাকা লুটপাট করতে পারেনি। তবে জানা গেছে হ্যাকাররা বেশি কেউ নয়, মাত্র একজনই। তবে ধারণা করা হচ্ছে সে একজন মেয়ে। খবর শুনতে মাথা চক্কর দিয়ে উঠলো। সাথে সাথে আমার ফোনে একটা কল আসলো। ফোন বের করে দেখি ডেভিডের কল। আমি ফোনটা রিসিভ করলাম। মিস্টার ডেভিড বলুন। খবরটা দেখেছো তুমি? হ্যাঁ, এখন কি করবেন? তুমি কাল সকালে আবারও অফিসে চলে এসো, স্যারকে আমি বুঝিয়ে বলবো। কিন্তু আমি বারবার গেলে আপনার সিও কি ভাববেন? তুমি স্যার, আমার মনে হয় তুমি হ্যাকারদের ধরতে পারবে। ওকে, আমি চেষ্টা করব। তবে আমার লাইফও ঝুঁকি পড়তে পারে, এটা আপনাদের খেয়ালই রাখতে হবে। জানি আমি এটা, চিন্তা করো না, আমি সেদিকে খেয়াল রাখবো। ওকে, আমি কাল আসবো তাহলে। তারপর ফোন কেটে দিলাম। রাতে কিছু সময় পর ভাত খেয়ে গেলাম। মা, খিদে পেয়েছে, খাবার দাও। এত তাড়াতাড়ি? কেন, রান্না হয়নি? হয়েছে, কিন্তু তুই তো কখনো এত তাড়াতাড়ি খাবার খাস না, তাহলে আজ কি হলো? তেমন কিছু না, খিদে লাগছে, আর কিছু না। ওকে বস, খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে নিলাম। রুমে চলে এলাম, বসে পড়লাম কম্পিউটার নিয়ে। একটা মাত্র কম্পিউটার, তেমন কিছু করতে পারছিও না, তাও যা পারলাম অনেক গুরুত্বপূর্ণ। কাজটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর গাড়ি নিয়ে চলে এলাম FSH 10 অফিসের সামনে। এবার আর গার্ড আমাকে আটকালো না। আমি চলে গেলাম অফিসের ভেতরে। এবার সবাই মাস্ক পরে আছে, শুধু ডেভিড ছাড়া। মিস্টার ডেভিড, আবার কি হলো? তুমি জেনেছো যে হ্যাক করে আমাদের ব্যাংক থেকে টাকা মেরে দিয়েছে সে একটা মেয়ে? হ্যাঁ, জেনেছি। তো কি করা যায় এখন? তুমি কি মেয়েটাকে ধরতে আমাদের সাহায্য করবে? আমার চেয়ে আপনি বেশি জানেন। এখানে আপনাদের সামনে আমি তুচ্ছ। এটা ভুল ধারণা তোমার। তুচ্ছ নয়, তুমি আমাদের কাছে, বরং তুমি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো তাকে ধরতে আমাদের সাহায্য করতে পারবে। ওকে, আমি দেখছি কতটুকু সাহায্য করতে পারি আপনাদের। আমি কম্পিউটারের সামনে বসে পড়লাম। কম্পিউটারে তাকিয়ে দেখি স্ক্রিনে লেখা আসে, ডোন্ট ট্রাই টু ফাইন্ড মি, জাস্ট আই ওয়ান্ট MS। মিস্টার ডেভিড, আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন। আর এই লেখাটা কিভাবে আসলো? কম্পিউটার ওপেন করতেই এই লেখাটা সামনে আসে, আর কিছু করা যায় না। ঠিক আছে, দেখছি, একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ কম্পিউটার এদিক ওদিক করলাম, কিন্তু কিছুতেই নড়ানো যাচ্ছে না। হঠাৎ একটা ক্লু পেলাম। আমি কম্পিউটার উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে ডেভিডের কাছে এলাম। কি হয়েছে, এভাবে চলে এলে কেন? তাড়াতাড়ি বিদ্যুতের সব কানেকশন ডিসকানেক্ট করে দিতে বললাম। সময় মাত্র 1 মিনিট। কি যা তা বলছো? মিস্টার ডেভিড, আমার উপর বিশ্বাস রাখুন, নয়তো বড় ক্ষতি হয়ে যাবে। আর কিছু না বলে ডেভিড পুরো অফিসের মেন সুইচটাই অফ করে দিল।
যার কারণে পুরো অফিসের ইলেকট্রিক ডিভাইসগুলো অফ হয়ে গেল। অপরদিকে কেউ তার কাজে সফল হতে না পেরে টেবিলে একটা জোরে লাথি মারল। এত সময় ধরে ক্লোন করে আসছিলাম, সব ঠিক ছিল, কিন্তু ওকে করতে গিয়ে সব ডিসকানেক্টেড হয়ে গেল। রেগে সে জ্বলতে লাগলো। এদিকে আমি, মিস্টার ডেভিড, এখন ঠিক আছে, এবার দেখি কি করা যায়। বিদ্যুতের সুইচ আবার অন করে দিন। বুঝলাম না, যখন যা ইচ্ছা করে যাচ্ছ। যদি এটা না করতাম পুরো সিকিউরিটি সিস্টেম আবার হ্যাক হয়ে যেত। মানে? এই মেয়ে হ্যাকারটা আবারও হ্যাক করার ট্রাই করছিল। তুমি কিভাবে বুঝলে? কম্পিউটারে এমন কিছু আমি লক্ষ্য করছিলাম, এখন আর চিন্তা করতে হবে না। ওকে কি করতে পারবে করো। আমি যতটুকু পারি করব। বিদ্যুতের লাইন দিন। ওকে দিচ্ছি। আবার বিদ্যুতের লাইন দিলে আমি আবারও কম্পিউটারে হাত লাগালাম। এরপর দেখি কম্পিউটার অন হয়ে গেছে। তার মানে ওই হ্যাকারের হাত কম্পিউটার থেকে মুক্ত করে ফেলেছি। কিন্তু তার মাঝেও আমি আরও একটা কাজ করে ফেললাম, যেটা পরবর্তীতে আমার অনেক কাজে লাগবে এই লেডি হ্যাকারকে ধরতে। আমি কম্পিউটার থেকে উঠে মিস্টার ডেভিডকে বললাম, মিস্টার ডেভিড, আজ তাহলে উঠি আমি, পরে আবার আপনার সাথে কথা হবে। ওকে, পরবর্তীতে আবারও তোমাকে লাগবে এই হ্যাকারকে ধরতে। তামিম FSH-10 এর অফিস থেকে বেরিয়ে সোজা মিজুর বাসার দিকে রওনা দিল। পথিমধ্যেই তার সাথে সাইমার দেখা হয়ে গেল। সাইমার সাথে দেখা হতেই জিজ্ঞাসা করলো, এই যে মিস্টার তামিম, কোথায় যাচ্ছেন? এই তো একটা বন্ধুর বাসায় যাচ্ছি। বন্ধুর বাসা এইদিকে নাকি? এই তো কিছুটা গেলেই ওর বাসা। আচ্ছা, সামনে একটা কফি শপ আছে, চলুন গিয়ে কফি খাই। আপনি যখন বলছেন চলুন। আচ্ছা। এরপর দুজনে কফি শপটার দিকে যেতে লাগলো। দুজনেই গিয়ে কফি শপটায় মুখোমুখি ভাবে বসলো। দুজনে কফি অর্ডার দিলে কফি চলে আসলো। তামিম কফিতে চুমুক দিয়ে আবার সাইমার দিকে তাকিয়ে থাকলো এক মনে। সে এতক্ষণ সাইমার দিকে ভালোভাবে তাকায়নি, কিন্তু মনে হলো এতক্ষণ তার দিকে না তাকিয়ে তামিম ভুল করেছে। কারণ আজকে সাইমা নীল শাড়ি ম্যাচিং করে হাতে চুড়ি আর টিপ নিয়ে এসেছে। মনে হচ্ছে যেন কোনো পরী তার সামনে বসে আছে। তামিম আবারও সাইমার মায়ে পড়ে গেল। এক ধ্যানেই তাকিয়ে আছে সাইমার দিকে। সাইমা তো খেয়াল করে লজ্জা পেল, তাই তামিমকে ধাক্কা দিয়ে বলল, এভাবে কি দেখছেন? পরি দেখছি। কি যে বলেন না আপনি। কারোর সাথে দেখা করতে যাচ্ছিলেন বুঝি? দেখা হয়ে গেছে। ও, আজকে ডিউটি নেই আপনার? ছুটি নিয়েছি। আচ্ছা, আমার একটু কাজ আছে, আপনার সাথে পরে আবার দেখা হবে। আচ্ছা, তোমার নাম্বারটা দাও। 018। আমার নাম্বার নিয়ে কি করবেন? এমনি। আচ্ছা, আমি পরে কল দিব, এখন যাই তাহলে। আচ্ছা। এরপর আমি কফি শপ থেকে বের হয়ে মিজুর বাসায় চলে আসলাম। মিজুর বাসায় এসে দেখি বাহিরে থেকে দরজা বন্ধ, তাই আমি নিজের ফোন বাহিরে করে মিজুকে ফোন দিলাম। প্রথমবার রিসিভ না করেও দ্বিতীয়বার কল দিই, কিন্তু তবুও রিসিভ করলো না। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আধ ঘন্টা পর মিজু তার বাইক নিয়ে বাসায় ঢুকলো। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি বাইকটা সাইড করে মিজু দরজা খুলতে লাগলো। স্যার, আপনি এখানে? সরি স্যার, আমার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, দরজা খুলো। আমার কাছে একটা ক্লু আছে, যেটা নিয়ে হ্যাকারকে ধরা অতি সহজ হয়ে যাবে। স্যার, এটা খুবই খুশির খবর। স্যার, ভিতরে আসুন। আমি আর মিজু দুজনে আবারও ওই রুমটায় প্রবেশ করলাম। এরপর আমি কম্পিউটারের সামনে বসে কম্পিউটারটা অন করে আরেকটা পেনড্রাইভ বের করলাম পকেট থেকে। পেনড্রাইভটা দেখে মিজু বলল, স্যার, এটা কিসের পেনড্রাইভ? এখানে কিছু ডেটা আছে যেগুলো আমি FSH-10 টিমের সুপার পাওয়ার কম্পিউটার থেকেই নিয়েছি, যেগুলো হ্যাকাররা ওই কম্পিউটার হ্যাক করার সময় ছেড়ে গেছে। কিন্তু স্যার, এগুলো দিয়ে কি হবে? কি বোকার মতন কথা বলছো? এই ডেটাগুলো ইনক্রিপ্ট আছে, এগুলো ডিসক্রিপ্ট করতে পারলে আমরা হ্যাকারের অনেক কাছে এগিয়ে যাব। আচ্ছা, এবার বুঝেছি। আমার জন্য একটু কফির ব্যবস্থা করতে পারবে? স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মিজু চলে গেলে তামিম পেন ড্রাইভটা ওপেন করে। চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। যখন FSB-10 এর কম্পিউটার ডোন্ট ট্রাই টু ফাইন্ড মি বাট আই ওয়ান্ট MHT লেখাটা রান করছিল, তখন আমি সবার অগোচরেই পেন ড্রাইভে ওদের কম্পিউটারে ঢুকিয়ে দিই। কিন্তু MS মানে কি, নাকি MS-টা ওর ক্লু? আর হ্যাকারের কিছু ডেটা আমি কম্পিউটার স্ক্রিনের কর্নারে দেখতে পাই, আর সেগুলো অপটিমাইজ করে তার পেন ড্রাইভে নিয়ে নেই। আর ওই ডেটাগুলো আমি এখন রান করব, যাতে হ্যাকার পর্যন্ত পৌঁছাতে পারি।
যদি একটু এদিক ওদিক হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। আমি ডেটাগুলো এক্সট্র্যাক্ট করার চেষ্টা করলাম, কিন্তু তাতে পাসওয়ার্ড দিয়ে রাখা আছে। আমি আবারও চেষ্টা করতে লাগলাম। 2-3 দিন চেষ্টার পরেও ডেটা এক্সট্র্যাক্ট করতে পারলাম না। মাথা পুরোই গরম হয়ে গেল। আমি আবারও চেষ্টা করতে লাগলাম। এবার পাসওয়ার্ড ক্র্যাক হয়ে ডেটায় ঢুকে যাব, আর যেটাতে অনেকগুলো বড় বড় ব্যবসায়ীর অ্যাকাউন্টের লিস্ট, আর কার অ্যাকাউন্টে কত টাকা ব্ল্যাক আর হোয়াইট মানি আছে সব কিছুর লিস্ট বানিয়ে ফাইলটা বানিয়ে নিলাম। হয়তো সে জানতো HMT তাকে ট্র্যাক করবে, তাই হয়তো সে এই ফাইল বানিয়ে রেখেছিল। তার মানে এই পুরোটাই ওর প্ল্যান। আমি ওর প্ল্যানেই পা দিয়েছি, কিন্তু কিভাবে? ফাইলগুলোর নিচে দেখলাম একটা IP অ্যাড্রেস। আমি ওই অ্যাড্রেসটায় ঢুকতেই কম্পিউটারের স্ক্রিনে কারোর চ্যাটবুক অপশনে পরিবর্তন হয়ে গেছে, আর অপর পাশ থেকে মেসেজ আসলো, হে ডিয়ার, আই এম মিস, নাইস টু মিট ইউ। কে আপনি? কেন এভাবে ব্যাংকের টাকাগুলো উধাও করছেন? ওহ, আমি আগেও বলেছি, এখনও বলছি, আই ওয়ান্ট MHT। আপনি MHT নিয়ে কি করবেন? আমি যতক্ষণ MHTকে খুঁজে পাবো না ততক্ষণ এভাবে হামলা চালাতে থাকবো একের পর এক। ওকে, দেখি কিভাবে পারেন। চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ করলাম। সাথে সাথেই চ্যাটবুক উধাও হয়ে গেল। কিন্তু এই লেডি হ্যাকার আমাকে কেন খুঁজছে? কি দরকার MHTকে নিয়ে? সবাই তো ভুলেই গিয়েছিল MHTকে, ভুলেই গিয়েছিল MHTর অস্তিত্বের কথা। কিন্তু হঠাৎ এই হ্যাকার কি করবে আমাকে দিয়ে? না, আমি আর এইসব প্যারা নিতে পারছি না। এর কোনো একটা বিহিত করতেই হবে। আমি মাথা চেয়ারের হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। মিজুকে কফি আনতে বলেছি, এখনও আনিনি। ধুর, খুব বোরিং লাগছে, একটু বাসা থেকে ঘুরে আসি। এরপর আমি রুম থেকে বেরিয়ে মিজুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। বাইকটাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা কল দিয়ে দেখি। আমি ফোনটা বের করে মিজুকে কল দিলাম। মিজু কল রিসিভ করে বলল, সরি স্যার, বাসায় কফি ছিল না তো, তাই বাজারে আসছি কফি নিতে। আচ্ছা চলে আসো, আমি একটু বাসায় যাব। আচ্ছা স্যার, আপনি দরজাটা লক করে চলে যান, আমার কাছে চাবি আছে। তাহলে গেলাম আমি। এরপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই মা বলল, কি রে, এতক্ষণ পর কোথা থেকে আসছিস? সরি মা, আসলে একটা কাজ ছিল তো তাই। আচ্ছা, ফ্রেশ হয়ে নে, তোর জন্য খাবার দিচ্ছি। এখন 3টে বাজতে চললো, নিশ্চয়ই এখনো কিছু খাসনি। মা, এখনো কিছু খাইনি। তুমি খাবার বেড়ে দাও, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। এরপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। আম্মু এসে খাবার টেবিল সাজিয়ে দিল। আমি খাবার নিয়ে খেয়ে ফেললাম। খেয়ে দিয়ে সোজা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আবারও নিজের রুমে গিয়ে নিজের হাইড্রো পাওয়ারফুল কম্পিউটারটা বের করলাম। এরপর লেডি হ্যাকারের দেওয়া মেইল করলাম, এই যে মিস MS, আপনার কি কারণে MHTকে দরকার? কিছুক্ষণ পরে রিপ্লাই এলো, আমার দরকার আছে। যদি বলি আমি নিজেই MHT। সাথে সাথে মেইলটা হাওয়া হয়ে গেল। আরেকটা নতুন মেইল দিল আর বলল রাত 9টায় মেইল করবা। আমি চুপচাপ কম্পিউটার অফ করে দিলাম। রাতের খাবার খেয়ে সোজা নিজের রুমে চলে আসলাম। এই মেয়েটা আমাকে কি দরকার কিছুই তো বুঝছি না। কেন এমন করছে কোনোভাবেই ঘুম আসছে না। তাই আবার কম্পিউটারের কাছে গেলাম। স্ক্রিনে তাকিয়ে দেখি কোনো কিছু আসে নাই। আমি মেয়েটিকে নতুন মেইলটায় মেইল করলাম, আপনি কি চান আমার থেকে? কিছুক্ষণ পর রিপ্লাই আসলো, ভালোবাসা চাই। আমি এটা দেখে অবাক হলাম, কিন্তু হয়তো এটা ভুল করেও আসতে পারে। তাই আমি জিজ্ঞাসা করলাম ওর থেকে, সরি বুঝলাম না, কি চান আমার থেকে? না বোঝার কিছু নেই, আমি তোমার ভালোবাসা চাই। আমি সিরিয়াসলি বলছি, আমার পেছন ছেড়ে দিন, নয়তো খারাপ হবে। কি খারাপ হবে শুনি? আপনাকে ধরিয়ে দেবো পুলিশের কাছে। পারবে না তুমি, কারণ তুমি আমাকে কথা দিয়েছো, তুমি কখন আমাকে ধরিয়ে দেবে না। আমি কথা রাখতে বাধ্য নই। MHT কখনো কথা নড়চড় করে না, সবাই এটা জানে। তাহলে কি কথা ভাঙতে চাও? কি হলো, বলছো না যে? আমি আপনার সাথে দেখা করতে চাই। সত্যি দেখা করবে? হ্যাঁ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে কোনো চালাকি করতে পারবে না। ওকে, কোথায় দেখা করব বলেন? তুমি বলো কোথায় দেখা করবে। আপনি যেখানে চান সেখানেই দেখা করতে পারবো আমি। ওকে, তাহলে আমরা সিঙ্গাপুরে দেখা করব। আমি কাল ওখানে আসব, আর লোকেশন তুমি বের করে নেবে। ওকে, তাহলে কালকের পরের দিন দেখা হবে বিকাল টাইমে। ওকে, রাখছি। তারপর আবারও শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, তবুও কিছু করার নেই। যখন অনেকক্ষণ যাবৎ ঘুম আসছে না, তখন কম্পিউটার ল্যাবে গেলাম। চিন্তা করলাম নতুন কিছু একটা
করলে কেমন হয়। কম্পিউটার হাতে চালাতে লাগলাম, কোডিং বসাতে লাগলাম। একটা সময় গিয়ে ভয়ানক একটা জিনিস বানিয়ে ফেললাম। কখন যে ওখানে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সকালে নাস্তা করছিলাম, এমন সময় আব্বু বলল, তামিম, তোমাকে আজকে আমার সাথে মন্ত্রিসভায় যেতে হবে। আজকে কেন আব্বু? আজকে তোমার শপথ গ্রহণ হবে। আব্বু, আর 2 দিন পর করলে হয় না? আমি যেটাই বলছি সেটাই হবে। কখন যেতে হবে আব্বু? 10টায় যেতে হবে। এখনই তো 10টা বেজে গেছে। এখন বের হব আমরা। তুমি রেডি হয়ে এসো। আচ্ছা। আমি নাস্তা করে নিজের রুমে গেলাম রেডি হতে। রেডি হয়ে নিচে নেমে আসতেই বাবা বলল, তুমি রেডি তো? আমি রেডি। এরপর আব্বু আর আমি দুজনেই গাড়িতে উঠে মন্ত্রিসভায় চলে আসলাম। মন্ত্রিসভায় আসতেই সবাই আব্বুকে দেখে দাঁড়িয়ে গেল সম্মান জানাতে। আমিও আব্বুর পিছন পিছন স্টেজে উঠলাম। আব্বু স্টেজের উপর চেয়ারে বসে পড়লো এবং স্পিকারে মাইক নিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পাঠের জন্য অনুরোধ জানাবো। বাবা আমাকে ইশারা করলো শপথ পাঠ করতে। আমি নিজের আসন থেকে উঠে স্পিকার হাতে নিয়ে বললাম, আসসালামু আলাইকুম, আমি মুনতাসির হাসান তামিম, বর্তমান প্রধানমন্ত্রী। শপথ করছি যে আমি প্রধানমন্ত্রী হিসেবে যতদিন থাকবো ততদিন দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকব। জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। জনগণের বিপদ আপদে সবসময় পাশে থাকব। দেশকে দুর্নীতিমুক্ত গড়ে তোলার চেষ্টা করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এরপর আমি সোজা স্টেজ থেকে নেমে গিয়ে আব্বুর পাশের সিটে গিয়ে আসন গ্রহণ করলাম। স্পিকার আবারও মাইক নিয়ে বলল, সম্মানিত সুধী, এই পর্যায়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করবেন। মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী মীরা। আমি মীরাকে প্রধানমন্ত্রীকে বরণ করার অনুরোধ করব। এরপর মেয়েটা ফুলের তোড়া নিয়ে আমার হাতে তুলে দিল। আমিও নিজের হাতে ওটা নিয়ে নিলাম। সব কার্যক্রম শেষ হলে আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। ওইখান থেকে আমি সোজা এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে সিঙ্গাপুরের টিকিট কেটে নিলাম। রাত 8টায় সিঙ্গাপুরের এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তারপর সেখানে একটা হোটেলে উঠলাম আজ রাতটা থাকার জন্য। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে হ্যাকার মেয়েটার কথাই ভাবছিলাম। আমি জানি হ্যাকার মেয়েটা এত সহজে ধরা দিবে না, আর না দেখা করবে, করলেও অনেক কৌশলে করবে। আমি এসব ভাবছিলাম আর তখনই মেইল আসলো, আমি তোমার সাথে দেখা করতে আসছি। আবারও বলছি, যদি কোনো চালাকি করো তাহলে কিন্তু ভালো হবে না। আমি মেইলটা দেখলাম কিন্তু কোনো রিপ্লাই দিলাম না। সিঙ্গাপুরে আসার সময় কম্পিউটারটা সাথে নিয়ে আসছিলাম। আমি কম্পিউটার বের করে কম্পিউটারের সামনে বসে পড়লাম। কিছুক্ষণ পর শুয়ে পড়লাম। এরপর সকালবেলা ফ্রেশ হয়ে আবারও কম্পিউটারের সামনে বসলাম। লেডি হ্যাকার কোথায় আছে জানতে চাইলে, লোকেশন ট্র্যাক করতে চাইলেই লোকেশন দেখায় এখনও বাংলাদেশে, আগের জায়গাতেই। আমিও শিওর হয়ে নিলাম মেয়েটা তার ডিভাইসে এখনও লগ ইনই করে রাখা, যাতে আমি তাকে ট্র্যাক করতে না পাই। আমিও কম কিসে দিলাম ট্র্যাগার বসিয়ে। নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে লোকেশন ট্র্যাক হয়ে যাবে। আমি অটো ট্র্যাকার বসিয়ে বিশ্রাম নিতেই চলে গেলাম আর কম্পিউটারের সাথে ফোন কানেক্ট করে নিলাম, যাতে কম্পিউটারে কোনো সিগন্যাল আসলে সেটা আমি ফোনেই বুঝতে পারি। কিছু সময় পর সিগন্যাল আসলো। আমি তাড়াতাড়ি কম্পিউটারের সামনে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটির লোকেশন আমার থেকে কিছুটা দূরে দেখাচ্ছে। গাড়ি নিয়ে গেলে 1 ঘন্টার মতন লাগবে আর হেলিকপ্টার নিয়ে গেলে 10 মিনিট। আমি মেয়েটাকে মেইল করলাম, আমি আপনার লোকেশন ট্র্যাক করেছি, এখন আপনি রেডি থাকেন, আমি আপনার কাছে আসছি। মেয়েটি উত্তরে কিছু বলল না। আমি চিন্তা করলাম মেয়েটা আবার কোনো চালাকি করছে না তো। আমিও কম কিসের, দেখি মেয়েটা কি করতে পারি। আমি একজনকে একটা মেসেজ করলাম আর লোকেশন দিয়ে দিলাম। তারপর হেলিকপ্টার নিয়ে চলে গেলাম লোকেশনে। গিয়ে দেখি এটা একটা বড় বাসা, চারিপাশে দেওয়ালে আবদ্ধ আর ক্যামেরা লাগানো। আমি হেলিকপ্টার থেকে এসব দেখছিলাম। তারপর মেইল করলাম, আমি আপনার লোকেশনের মধ্যে চলে এসেছি আর আপনি এখন বাসার ভেতরে আছেন। আমি কি বাসার ভেতরে আসবো নাকি আপনি বাইরে আসবেন? লেডি হ্যাকার বলল, আমি বাসায় যেতে চলে আসি। তারপর আমি বাসার ভিতরে চলে গেলাম, কিন্তু গিয়ে দেখি বাসা একদম ফাঁকা, কেউ নেই। টেবিলে একটা চিরকুট রাখা আছে আর তাতে লেখা আছে, তাই এই চিরকুটে লিখে দিয়ে গেলাম কি করবে। বাসার পেছনের অংশে একটা গাড়ি রাখা আছে, তুমি সেটা নিয়ে চলে এসো। গাড়িতে জিপিএস লাগানো আছে, সেই অনুযায়ী তুমি চলে এসো। মনে রাখবে তোমার সাথে আর কেউ যেন না আসে। গাড়ির কাছে গেলাম। আমি গিয়ে গাড়িতে উঠতেই বেহুশ হয়ে গেলাম, আর কিছু মনে নেই। যখনই হুঁশ আসলো তখন গাড়ি চলছে, কিন্তু কোনো ড্রাইভার নেই গাড়িটিতে, নিজে নিজেই চলছে, বা লেডি হ্যাকার গাড়িটিকে কন্ট্রোল করছে। আমি হঠাৎ কিভাবে বেহুশ হলাম বুঝতেই পারিনি। আমি মাস্ক পরেছিলাম,
তাও কিভাবে কি হলো? আমার জ্ঞান ফিরতে ফিরতে গাড়ি আপন গতিতে চলতে লাগলো। সামনে ক্যামেরা দিয়ে লেডি হ্যাকার আমার সব কাজকর্ম দেখছে। হঠাৎ লেডি হ্যাকার বলে উঠল, কি ব্যাপার, ভয় পেয়েছো নাকি? চিন্তার কিছু নেই, তুমি যাতে কোনো চালাকি করতে না পারো তাই এই ব্যবস্থা। তবে তোমার কোনো ক্ষতি আমি করব না। এসবের মানে কি? তোমাকে পাওয়ার নেশা। আর কতক্ষণ লাগবে আপনার কাছে যেতে? আর মাত্র 1 মিনিট। তারপর গাড়িটা 1 মিনিট চলে থামলো একটা বড় ফাঁকা জায়গায়। আমি দূর থেকে দেখছি একটা মেয়ে বসে আছে কম্পিউটারের সামনে, তার পাশে 2টা ছেলে, আর পাশে একটা হেলিকপ্টার, আর পাশে ঝোপঝাপড়া। বলতে গেলে কোনো বনের মাঝখানে আমরা। আমি গাড়ি থেকে নামলাম, আর আর মেয়েটা বসা থেকে উঠে দাঁড়িয়েছে। আপনি কি এমএস, মানে সেই লেডি হ্যাকার? ঠিক ধরেছেন আপনিও। সরি, তুমি। আপনার কণ্ঠটা যেন চেনা চেনা লাগছে। দেখি মাস্কটা সরান তো। আমারও তোমার ভয়েসটা চেনা মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। ওকে, মাস্ক খুলেন দেখি। না, আগে তুমি খোলো। ওকে, দুইজনে একসাথে করি। তারপর আমি আরও বিপরীত দিয়ে ঘুরে গেলাম, আর মুখ থেকে মাস্ক সরিয়ে নিয়ে যখন আবার উল্টো দিকে ঘুরলাম, তখন যা দেখলাম আমার মাথা যেন ঘুরেই উঠল। সাইমা, তুমি 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 তাহলে সেই হ্যাকার যে ব্যাংক থেকে টাকা চুরি করেছো? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? তোমাকেই ধরার জন্য আসলাম। তার মানে তুমি হ্যাঁ, আমি এমএইচটি। দেশের প্রধানমন্ত্রী কিনা? প্রথমে গোয়েন্দা, শেষে কি হলো? সাইবার জগতের কিং এমএইচটি। আর এমএইচটি মানে মন্টেসার হাসান তামিম। আমারটা জানালা, তোমার এতটুকু জানার দরকার ছিল এমএস এর মানে কি? ওটা আমার নাম, মুবাসিরা। ও তাই নাকি? আমি তো মনে করেছি এটা অন্য কিছু। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ভালোবাসা? এত কিছুর পরেও কিভাবে মনে করলে ভালোবাসবো তোমার? আমি তোমাকে ভালোবাসি অনেক, তাই এমনটা করলাম। বিশ্বাস করো, আমি জানতাম না তুমি সেই এমএস। তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো আমার নামকে। সো আমি তোমাকে ভালোবাসি না। আই হেট ইউ। না, তুমি এটা বলতে পারো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি কোনো ক্রিমিনালকে ভালোবাসতে পারবো না। আর ভুলে যাও আমাকে। আমিও তো সাইমাকে মনে মনে ভালোবাসি, কিন্তু তাই বলে কি না, আমি এত সহজে ওর ফাঁদে পা দেব না। ভালোবাসবো একটা শর্তে। কি শর্ত? আমি তোমার সকল শর্তে রাজি আছি। প্রথমে তোমাকে ব্যাংকের সকল টাকা ফেরত দিতে হবে, সাথে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আমি তোমার শাস্তি কমিয়ে দেব। যদি রাজি থাকো তাহলে বলো। ওকে, ওয়েট, আমি সকল টাকা ট্রান্সফার করে দিচ্ছি আবারও। এরপর সাইমা ব্যাংক থেকে নেওয়া সকল টাকা আবারও ব্যাংকে ট্রান্সফার করে দিল। ডান। আমার সাথে চলো তাহলে। ওকে। আমি আর সাইমা পিছনে থাকা হেলিকপ্টারে বসে পড়লাম। পরের দিন সাইমাকে কোর্টে নেওয়া হলো। জজ সাহেব সাইমাকে বিচারের রায় শোনালেন। 15 দিন পর গোয়ার ডানটি বেঁকে গেছে। আজ আমার বিয়েটা সাইমার সাথে। কথা যখন দিয়েছি, কথা তো রাখতেই হবে। তাই আব্বুরে বলে রাজি করাইলাম। আব্বু রাজি না হলে বিয়েটা কোনোভাবেই হতো না। বিয়েটা সম্পূর্ণ হলো বাসর রাতে। রুমের দরজা খুলে রুমে ঢুকতেই সাইমা এসে সালাম করলো। আমি তাকে উঠিয়ে খাটে বসালাম। তারপর সাইমাকে বললাম, তা হ্যাকার ম্যাডাম, ভুলেও আর হ্যাকারগিরি করো না। কেন শুনি? তুমি প্রধানমন্ত্রীর বউ। আচ্ছা, আমাকে কখনো কষ্ট দেবে না তো? তুমি আমাকে কষ্ট না দিলে আমিও তোমাকে কষ্ট দিব না। অনেক ভালোবাসি তোমায়। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে আমি সাইমার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরলাম। সাইমা আমাকে জড়িয়ে ধরলো।